ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। বাংলাদেশে আর 10টা গ্রামের মতোই মেঘলা নদীর তীরের গ্রামের বিষ্ণুপুরের আকাশটা আবছা নীল ও কমলা রঙের মাখামাখি। ভেজা মাটির সোদা গন্ধ আর হালকা শীতল বাতাসে মিলেমিশে একাকার। এই স্নিগ্ধ পরিবেশেই ফসলের মাঠে মন ডুবিয়ে কাজ করছিল আমাদের আজকের গল্পের নায়ক তানভীর। খালি পা কাদায় মাখামাখি, পরনের লুঙ্গিটা হাঁটুর ওপরে গোটানো, আর শরীর বেয়ে পড়ছে ভোরের ঘাম। তার বাবা আকরাম চৌধুরী একটু দূরে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে দেখছিলেন। ছেলের প্রতিটা কাজে একটা ছন্দ আছে, একটা মনোযোগ আছে, যা আকরাম সাহেবকে মুগ্ধ করে। আকরাম সাহেব একজন সাধারণ কৃষক, কিন্তু তার চিন্তাভাবনা সাধারণ নয়। তিনি বিশ্বাস করেন এই মাটির মতোই উর্বর হলো মানুষের স্বপ্ন। বাবা, আর অল্প একটু বাকি আছে। এই কোণাটা শেষ হলে আজকের মতো নিড়ানি দেওয়া শেষ। তানভীর কোদাল চালাতে চালাতেই কথাগুলো বলল। আকরাম সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আলহামদুলিল্লাহ, তোর গায়ে যে শক্তি, তাতে এই কাজ তো কিছুই না, কিন্তু আমার চিন্তা তো অন্য জায়গায়। তানভীর কাজ থামিয়ে বাবার দিকে তাকালো। তার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কিসের চিন্তা বাবা? চিন্তা তোকে নিয়ে। পরশুদিনই তো ঢাকা যাবি ভার্সিটিতে ভর্তি হতে। সব গোছগাছ হয়েছে তো? আকরাম সাহেবের কণ্ঠে স্নেহের পাশাপাশি একটা চাপা উদ্বেগ। তানভীর হাসার চেষ্টা করলো। হ্যাঁ বাবা, সব কিছুই গুছিয়ে রেখেছি। আম্মা তো পারলে পুরো ঘরটাই আমার সাথে দিয়ে দিতে চায়। ঠিক তখনই তাদের দিকে হেঁটে আসতে দেখা গেল আকরাম সাহেবের বড় ভাই জামাল চৌধুরী আর তার ছেলে রাশেদকে। তাদের হাঁটা চলার মধ্যে একটা তাচ্ছিলের ভাব। জামাল চৌধুরীর কাছে এসে একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বললেন, কিরে আকরাম, বাপ বেটায় খুব তো জমি নিয়া পইরা আসোস। শুনলাম পোলাকে নাকি শহরের ভার্সিটিতে ভর্তি করবি। আকরাম সাহেব শান্তভাবে উত্তর দিলেন, জি ভাইজান, আল্লাহর রহমতে তানভীর স্কলারশিপ পেয়েছে। ওর পড়ার খুব শখ। রাশেদ তানভীরের চাচাতো ভাই মুখ বাঁকিয়ে বলল, পড়ার শখ না ঘোড়ার ডিম? বাপের পয়সা নষ্ট করার ধান্দা। আরে বাপের সাথে জমিতেই তো জীবনটা কাটাবি, আবার ভার্সিটিতে যাওয়ার শখ কেন রে? শেষমেশ তো এই কোদালই ধরতে হবে। তানভীরের ভেতরটা অপমানে জ্বলে উঠল, কিন্তু সে বাবার মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। সে জানে এখানে কথা বললে পরিস্থিতি আরো খারাপ হবে। আকরাম সাহেব ছেলের অপমানটা গায়ে না মেখে ধীর কণ্ঠে উত্তর দিলেন, মাটির যে চেনে, তার পা সবখানেই শক্ত কইরা পড়ে বাবা। আমার ছেলে মাটি চিনে, তাই ও সে যেখানেই যাক, শিকড় ভোলার মতো ছেলে ও না। জামাল চৌধুরী এবার কথা বললেন। তার গলার স্বরটা মধুর মতো শোনালেও কথার ভেতরে ছিল বিষে ভরা। আরে না না আকরম, তুই ভুল বুঝিস না। আমরা তো ওর ভালোই চাই। ভাবি আর কি, এত টাকা পয়সা খরচ করে পোলাকে ঢাকায় পাঠাচ্ছিস, শেষে যদি একটা চাকরির ব্যবস্থা না হয় তাহলে তো সবই পানিতে যাবে। আমাদের রাশেদকে দেখ, গ্র্যাজুয়েশন শেষ করে ব্যবসা দেখছে, টাকাও কামাচ্ছে, চোখের সামনেও আছে। রাশেদ গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, চাচা, আপনার ছেলে তো আর আমাদের মতো না। ও তো আর ব্যবসার কিছু বোঝে না। ও তো খালি বইয়ের পোকা। বই পড়া কি আর পেট চলে? তানভীর আর সহ্য করতে পারল না। সে শান্ত গলায় বলল, চাচা, আমি শুধু বই পড়ছি না, আমি স্বপ্ন দেখছি। এমন একটা স্বপ্ন যা একদিন আমাদের এই মাটির আর কৃষকের ভাগ্য বদলে দেবে। রাশেদের হাসিটা এবার আরো চওড়া হলো। ওই দেখ, আবার বড় বড় কথা। আরে আগে নিজের ভাগ্য তো বদলা। শোন, শহরে যাচ্ছিস ভালো কথা, কিন্তু ওই বড় লোকদের পাড়ায় গিয়ে আবার নিজেকে ওদের মতন ভাবতে শুরু করিস না। শেষে ওই আমরাই কিন্তু তোর লাশটা কাঁধে নেব। এই চরম অপমানজনক কথাটা শুনে আকরাম সাহেবের মুখটা থমথমে হয়ে গেল। জামাল চৌধুরী আর রাশেদ বিজয়ের মতো হাসতে হাসতে চলে গেল। তানভীর পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ দুটোই রাজ্যের অভিমান আর কষ্ট। আকরাম সাহেব ছেলের কাঁধে হাত রেখে বললেন, মন খারাপ করিস না বাবা, কুকুরের কাজই ঘেউ ঘেউ করা। তুই তোর কাজ করে যা। তানভীর বাবার দিকে না তাকিয়ে দূরের আকাশের দিকে তাকালো। বাবা, ওরা যা বলে তা কি সত্যি? আমি কি আসলেই কিছু করতে পারবো না? কে বলেছে পারবি না? এই জমিন দেখছিস? এই জমিন প্রথমে কিছুই দেয় না। একে পরিচর্যা করতে হয়, সার দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, তারপর সে একদিন বুক ভরে ফসল দেয়। মানুষের জীবনটাও ঠিক এমনই। তুই এখন নিজেকে তৈরি করছিস, একদিন দেখবি তোর সফলতার ফসল দেখে এরাই হিংসায় জ্বলে পুড়ে মরবে। তিনি একটু থেমে আবারও বললেন, শোন, অপমান গায়ে মাখতে নেই, অপমানকে সিঁড়ি বানাতে হয়।
যত বড় অপমান তত উঁচুতে ওঠার সুযোগ। আল্লাহ তোর সহায় আছেন। বাবার কথায় তানবীরের বুকের ভেতর কষ্ট যেন এক মুহূর্তে জেদে পরিণত হলো। সে মনে মনে শপথ নিল, এই অপমানের জবাব আমি কথায় দেব না, কাজে দেব। এমন কাজ করব যা দেখে একদিন এই বিষ্ণুপুর গ্রাম নয়, সারা বাংলাদেশ আমার দিকে তাকিয়ে থাকবে। সে তার ভেজা হাত দিয়ে চোখের কোণায় মুছে আবারও কোদাল তুলে নিল। মাটির প্রতিটি কোপে যেন তার ভেতরে জেদ আর প্রতিজ্ঞা মিশে মিশে যেতে লাগলো। এই মাটির গন্ধই তার শক্তি, আর বাবার কথাই তার চলার পথের। এখান থেকেই শুরু হলো নায়ক তানভীরের এক নতুন লড়াইয়ের গল্প। অন্যদিকে আমাদের গল্পের নায়িকার অবস্থা ঢাকার অভিজাত এলাকায় গুলশানের একটি নামকরা কফি শপ দ্য ভালভেট ভিন। কাচের দেওয়ালের ওপারে ব্যস্ত শহরের কোলাহল, আর ভেতরের অদ্ভুত এক শান্ত বিলাসবহুল পরিবেশ। মৃদু স্বরে বাজে বিদেশি মিউজিক, বাতাসে কফির সুগন্ধ। এই কফি শপের সবচেয়ে ভালো টেবিলটা দখল করে বসে আছে জিনিয়া ও তার দুই বন্ধু সারা ও লাভিনা। জিনিয়ার পরনে আন্তর্জাতিক ব্র্যান্ডেড পোশাক, হাতে দামি ঘড়ি, আর সামনে রাখা আইফোনটা লেটেস্ট মডেলের। তার কথা বলার ভঙ্গিতে, তাকানোর ধরনে একটা স্পষ্ট অহংকার ফুটে ওঠে। সে যেন ধরেই নিয়েছে এই পৃথিবীটা তার এবং তার মতো মানুষদের জন্যই তৈরি হয়েছে। সারা তার নতুন কেনা ডিজাইনার ব্যাগটা দেখিয়ে বলল, দেখ জিনিয়া, এটা প্যারিস থেকে আনানো, কেমন লাগছে? জিনিয়া ব্যাগটার দিকে এক পলক তাকিয়ে তার ছেলের সাথে বলল, ইটস ওকে। লাস্ট উইকে ড্যাডি আমাকে যেটা গিফট করেছে সেটার চেয়ে একটু পুরনো কালেকশন, বাট নট ব্যাড। সারার মুখটা একটু ছোট হয়ে গেল। নাবিলা প্রসঙ্গ ঘোরানোর জন্য বলল, যাই হোক শোন, আমাদের ভার্সিটিতে সামনের মাসে একটা চ্যারিটি ইভেন্ট আছে। গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফান্ড রেজ করা হবে, আমরা কন্ট্রিবিউট করব না? নাবিলার কথা শেষ হতেই জিনিয়া এমনভাবে তার দিকে তাকালো যেন সে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথাটা শুনেছে। জিনিয়ার কণ্ঠে তীব্র বিরক্তি। চ্যারিটি? সিরিয়াসলি? যাদের নিজেদের যোগ্যতা নেই তাদের জন্য চ্যারিটি করে কি হবে? আল্লাহ তাদের যা দিয়েছে তাতেই তাদের খুশি থাকা উচিত। প্লিজ ওসব মিডল ক্লাস সেন্টিমেন্ট আমার সামনে বলবি না, ইটস সো বোরিং। নাবিলা একটু ইতস্তত করে বলল। কিন্তু জিনিয়া, মানুষ হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে। জিনিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, দেখ নাবিলা, ডোন্ট গিভ মি দ্যাট লেকচার। আমার একটাই ফিলোসফি, উই গেট হোয়াট ইউ ডিজার্ভ। যারা গরিব তারা তাদের নিজেদের কর্মফল বা যোগ্যতার অভাবেই গরিব। তাদের নিয়ে এত ভাবার সময় আমার নেই। আমার এখন চিন্তা হচ্ছে সামনের ছুটিতে মালদ্বীপ যাব নাকি সুইজারল্যান্ড। এই বলে সে কফির কাপে চুমুক দিল এবং সাথে সাথে মুখটা বিকৃত করে ফেলল। একথু, এই কফিটা কে বানিয়েছে? এত তেতো। সে ফিঙ্গার স্ন্যাপ দিয়ে ওয়েটারকে ডাকলো। একজন তরুণ ওয়েটার ছুটে এলো। এই কফিটা এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও। তোমাদের বারিস্তাকে বলবে সে যদি ঠিকমতো কফি বানাতে না পারে তাহলে চাকরি ছেড়ে দিক। আমি আমার ড্যাডিকে বলে এই কফি শপের লাইসেন্স বাতিল করে দিতে 1 মিনিটও ভাববো না। ওয়েটার ছেলেটা ভয়ে ভয়ে কাপটা নিয়ে চলে গেল। সারা আর নাবিলা একে অপরের দিকে তাকালো, কিন্তু কিছু বলার সাহস পেল না। তারা জানে জিনিয়ার মেজাজ একবার খারাপ হলে তাকে শান্ত করা কঠিন। জিনিয়া তার ফোনটা হাতে নিয়ে ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে বলল, আর ভার্সিটির কথা বলছিস? এমন কিছু স্টুডেন্ট আজকাল স্কলারশিপ নিয়ে ভর্তি হচ্ছে যাদের দেখলে মনে হয় কোনো গ্রাম থেকে উঠে এসেছে। কোনো ক্লাস নেই, কোনো স্ট্যান্ডার্ড নেই। তাদের সাথে এক ক্লাসে বসতেও আমার লজ্জা লাগে। সারা এবার সাহস করে বলল, আরে ছাড় তো, ভার্সিটিতে তো সবাই পড়তে আসে, সবারই পড়ার হক আছে। পড়তে আসে না ছাই আসে, এরা আসে আমাদের লাইফস্টাইল কপি করতে। কিন্তু কপি করলে তো আর অরিজিনাল হওয়া যায় না। এদের দেখলে আমার শুধু একটা কথাই মনে হয়, গেও যোগী ভিক পায় না। তারা কথা শেষ হতেই সে তার ফোনের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তার বন্ধুরা বুঝতে পারলো প্রসঙ্গ এখন পুরোপুরি পাল্টে গেছে। যিনি এখন নিজের জগতে মগ্ন। তার কাছে মানুষের আবেগ, কষ্ট বা সংগ্রামের কোনো মূল্য নেই। তার পৃথিবীটা শুধু ব্র্যান্ড, বিলাসিতা এবং অহংকারের দেওয়ালে ঘেরা। এই দেওয়ালের বাইরে যে বিশাল একটা জগৎ আছে, সেই জগতের কোনো আঁচড়ই তখনও তার গায়ে লাগেনি। সে জানলেও না, খুব শীঘ্রই এই দেওয়ালের সাথে এমন এক মানুষের ধাক্কা লাগবে যে তার অহংকারের ভিত নাড়িয়ে দিবে। দর্শক, চলুন আমাদের নায়ক তানভীরের মুখ থেকে কিছু কথা শুনে আসি। 2 দিন আগেও বাবার সাথে কাদামাটি মাখছিলাম বিষ্ণুপুরের জমিতে। ভেজা মাটির সেই পরিচিত গন্ধটা এখনো যেন আমার নাকে লেগে আছে। বাবা বলেছিলেন, মাটিরে যে চেনে তার পা সবখানেই শক্ত কইরা পড়ে। কিন্তু ঢাকার এই প্রিমিয়াম ইউনিভার্সিটি অব ঢাকার চকচকে মসৃণ ফ্লোরে পা রাখতেই আমার মনে হলো
আমার পা দুটো যেন কাঁপছে। বাবার কথা কি তাহলে ভুল ছিল? চারপাশে শীতার তাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, ঝকঝকে করিডোর আর এমন সব ছাত্রছাত্রী যাদের পোশাক আর চালচলন থেকে মনে হচ্ছে যেন কোনো বিদেশি সিনেমার সেট থেকে উঠে এসেছে। তাদের ইংরেজি বাংলা মেশানো কথাগুলো আমার কানে এসেও ঠিক ঢুকছিল না। আমি যেন এই ঝলমলে পৃথিবীর এক বেমানান দর্শক। পরনের সাধারণ প্যান্ট শার্ট আর পায়ের স্যান্ডেলটা যেন বারবার আমাকে আমার শ্রেণী চিনিয়ে দিচ্ছিল। অ্যাডমিশন অফিস থেকে ক্লাস রুটিনটা নিয়ে বের হলাম। এক হাতে কয়েকটি ভারী বই, অন্য হাতে ভার্সিটির ক্যান্টিন থেকে কেনা 10 টাকার এক কাপ কফি। এই কফিটাই হয়তো এখানকার সবচেয়ে সস্তা জিনিস। আমি করিডোর দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম কিভাবে এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেব। বাবার স্বপ্ন, মায়ের দোয়া আর আমার নিজের প্রতিজ্ঞা, এই 3টে জিনিসই আমার সম্বল। আমি নিজের ভাবনার জগতে এতটাই ডুবেছিলাম যে খেয়ালই করিনি উল্টো দিক থেকে কি ধেয়ে আসছে। কানে আসছিল কোনো মেয়ের উদ্দাম হাসির শব্দ, যেন কোনো কিছুই তার কাছে গ্রাহ্য নয়। করিডোরের বাঁকটা ঘুরতেই আমার পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য থমকে গেল। আমার শরীরের সাথে সজোরে এসে ধাক্কা খেলো একটা মানব শরীর। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাত থেকে বইগুলো মেঝেতে পড়ে গেল আর গরম কফির কাপটা ছিটকে গেল শূন্যে। পরের মুহূর্তেই আমি দেখলাম আমার উল্টো দিকে দাঁড়ানো ধবধবে সাদা পোশাক পরা মেয়েটার বুকের উপর কফিটা ছড়িয়ে পড়ে একটা বিশ্রী বাদামি দাগ তৈরি করেছে। পুরো করিডোরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। সবার চোখ আমাদের দিকে। মেয়েটার সুন্দর মুখটা ক্রোধে, বিস্ময়ে আর ঘৃণায় লাল হয়ে উঠল। তার চোখ দুটি যেন আগুন ঝরাচ্ছে। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়ার আগেই সে চিৎকার করে উঠল। হোয়াট দ্য হেল, চোখে কি দেখো না, অন্ধ নাকি? তার কণ্ঠস্বরে এমন একটা তীব্রতা ছিল যে আমার ভেতরটা কেঁপে উঠল। আমি তোতলাতে শুরু করলাম। এই প্রথম কোনো মেয়ের সাথে আমার এভাবে কথা হচ্ছে, তাও এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে। আমি আমি খুব দুঃখিত। আসলে আমি খেয়াল করিনি। আমার দুঃখ প্রকাশ যেন আগুনে ঘি ঢালল। সে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো অস্পৃশ্য বস্তু। দুঃখিত? তোমার এই সরিতে কি আমার এই ড্রেসটা আগের মতো হয়ে যাবে? তার গলার আওয়াজ এবার আরও চড়ল। সে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখল। তার চোখে ফুটে উঠল তীব্র অবজ্ঞা। ওয়াইসি, তোমার মতো ছেলেদের তো এইসব দামি জিনিসের মূল্য বোঝার কথাও নয়। জানো এই ড্রেসটার দাম কত? এই ড্রেসটার দাম দিয়ে তোমার মতো 10টা নোংরা লোক কেনা যাবে। গেও কোথাকার। গেঁয়ো শব্দটা আমার কানে বাজল না, আমার বুকে এসে বিঁধল। চাচাতো ভাই রাশেদের বলা কথাগুলো যেন প্রতিধ্বনিত হতে লাগলো আমার মাথায়। আমার কান দুটো গরম হয়ে গেল, মুখটা অপমানের লাল। আমি কোনো মতে আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখার জন্য শান্ত গলায় বললাম, দেখুন, আমি ইচ্ছে করে করিনি। এটা একটা দুর্ঘটনা। আপনি যদি চান আমি এটার ড্রাই ক্লিনিংয়ের খরচ দিয়ে দেব। আমার কথা শুনে মেয়েটা এমনভাবে হেসে উঠল যা কোনো হাসির চেয়েও বেশি অপমানজনক ছিল। তার সাথে থাকা বন্ধুরাও সেই হাসিতে যোগ দিল। সে ব্যঙ্গ করে আবার বলল, ড্রাই ক্লিনিং তুমি দেবে খরচ? তোমার সারা মাসের থাকা খাওয়ার খরচ দিয়েও তো এটার একটা হাতা কেনা যাবে না। ধুর, কোত্থেকে যে আসে এই সব? স্কলারশিপ পেয়ে দুদিনের জন্য বড়লোকি দেখাতে এসেছে। চারপাশ থেকে হাসির শব্দ আর ফিসফাস আমার আত্মবিশ্বাসকে গুড়িয়ে দিচ্ছিল। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করেছে যেন আমি কোনো সার্কাসের জোকার। আমার মনে হচ্ছিল এই চকচকে ফ্লোরটা যদি ফাঁকা হয়ে যেত, আমি তার ভেতরে ঢুকে যেতাম। জীবনে এত অসহায়, এত অপমানিত আমি কখনো বোধ করিনি। মেয়েটা যার নাম আমি তখনও জানতাম না, শেষবারের মতো আমার দিকে তাকালো। তার চোখে ছিল রাজ্যের ঘৃণা। তোমার এই নোংরা ছায়ার থেকেও আমার দূরে থাকা উচিত। নেক্সট টাইম আমার সামনে আসার আগে 10 বার ভাববে। আন্ডারস্ট্যান্ড? এই কথাগুলো ছুড়ে দিয়ে সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। তার বান্ধবীদের নিয়ে হন হন করে চলে গেল, যেন আমার মতো একজনের পাশে দাঁড়ানোটাও তার স্ট্যাটাসের পরিপন্থী।
আমি একা দাঁড়িয়ে রইলাম সেই করিডোরের মাঝখানে। আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলো যেন আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলোর প্রতীক। আর মেঝেতে পড়ে থাকা কফির দাগটা, ওটা যেন আমার কপালে এঁকে দেওয়া অপমানের তিলক। আমি নিচু হয়ে বইগুলো তুলতে লাগলাম, কিন্তু আমার মন বলছিল আজ শুধু বই নয়, আমার আত্মসম্মানটাও এই মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে। আর এই ভাঙা টুকরোগুলো নিয়েই আমাকে আমার লড়াইটা শুরু করতে হবে। সব কিছুর জবাব সময় মতো দিতে হবে। ঢাকার কোলাহল আর অপমান গায়ে মেখে তানভীর যখন বিষ্ণুপুরের বাড়িতে পা রাখলো, তখন সন্ধ্যা নেমে এসেছে। তার মুখটা ছিল শুকনা, চোখ দুটো ছিল ক্লান্ত। বাড়ির উঠানে পা রাখতেই তার মা আমেনা বেগম ছুটে এলেন। কি হয়েছে বাবা? আইছিস কিন্তু মুখটা এমন শুকনা কেন? শহরের হাওয়া কি গায়ে লাগলো নাকি? মায়ের কণ্ঠে ছিল রাজ্যের চিন্তা। তানভীর জোর করে হাসার চেষ্টা করলো। না মা, কিছু হয়নি, জার্নি করে এসেছি তো তাই ক্লান্ত লাগছে। কিন্তু বাবার চোখকে সে ফাঁকি দিতে পারল না। আকরাম চৌধুরী বারান্দায় একটা মোড়াতে বসেছিলেন। তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝে নিলেন কিছু একটা ঘটেছে, কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করলেন না। তিনি জানেন সময় হলে ছেলে নিজেই সব বলবে। রাতে খাবারের পর তানভীর একা উঠানের কোনায় রাখা চৌকিটার ওপর গিয়ে বসলো। আকাশ ভরা তারা, কিন্তু মনে ছিল ঘোর অন্ধকার। ভার্সিটির করিডোরে সেই দৃশ্যটা বারবার তার চোখে ভাসছিল। জিনিয়ার সেই ঘৃণা ভরা চোখ, তার অপমানজনক কথা, আর চারপাশের মানুষের হাসাহাসি, কিছুই সে ভুলতে পারছে না। আকরাম সাহেব নিঃশব্দে তার পাশে এসে বসলেন। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, শহরের প্রথম দিনটা ভালো কাটেনি, তাই না বাবা? বাবার এমন প্রশ্নে তানভীর আর নিজেকে ধরে রাখতে পারল না। তার গলাটা ধরে এলো। সে নিচু স্বরে বলল, বাবা, আমি হয়তো পারবো না, এই জায়গাটা আমার জন্য না। ওখানকার মানুষজন ওরা অনেক আলাদা। সে সংক্ষেপে বাবাকে সবটা খুলে বলল। জিনিয়ার ব্যবহার, তার অপমান, সবকিছু। সব শুনে আকরাম সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি তানভীরের কাঁধে হাত রাখলেন। আমি তোকে আগেই বলেছিলাম শহরে অনেক কিছুই শিখবি, এটা তোর প্রথম শিক্ষা। তানভীর অবাক হয়ে বলল, শিক্ষা? এটা তো অপমান বাবা। অপমান তো সবচেয়ে বড় শিক্ষা। শোন, অপমান হইল আগুনের মতো বাবা। এই আগুনে তুই পুইরাও ছাই হইয়া যাইতে পারস, আবার এইয়া দিয়াই লোহা পিটাইয়া ধারালো তলোয়ার বানাইতে পারস। এখন সিদ্ধান্ত তোর, তুই ছাই হবি নাকি তলোয়ার? তিনি একটু থামলেন, তারপর একটা পুরনো দিনের গল্প বলতে শুরু করলেন। আমি যখন তোর বয়সী ছিলাম তখন একবার পাশের গ্রামে এক মহাজন আমাকে খুব অপমান করেছিল। বলেছিল তুই কৃষকের ছেলে, কৃষকই থাকবি, তোর দৌড় ওই আইল পর্যন্তই। কথাটা আমার খুব লেগেছিল, সারা রাত ঘুমাতে পারিনি। তার পরদিন থেকে আমি দ্বিগুণ পরিশ্রম কাজ শুরু করলাম। 1 বছর পর সেই মহাজনের চেয়েও বেশি ফসল ফলিয়েছিলাম আমি। সেধে এসে আমার কাছে পরামর্শ চাইতে এসেছিল। আমি কিছু বলিনি, শুধু হেসেছিলাম। বাবার গল্পটা তানভীরের ভেতরে যেন কোনো মন্ত্রের মতো কাজ করলো। তার ভেতরের গ্লানিটা ধীরে ধীরে কমে আসতে লাগলো। আকরাম সাহেব আবারও বললেন, জমিতে যখন প্রথম সার দেই তখন একটা গন্ধ বাইর হয়। কেউ কেউ নাক ছিটকায়, কিন্তু ওই সারটাই তো ফসল ফলায়। অপমানও ওই সারের মতো, গায়ে মাখলে দুর্গন্ধ। আর যদি কাজে লাগাইতে পারিস তাহলে সোনা ফলবে। ওই মেয়েটা তোকে যা বলেছে তা গায়ে মেখে নিজেকে শেষ করে দিবি, নাকি ওটাকে সার বানিয়ে নিজের ভবিষ্যৎ ফসল ফলাবি, সেটা তুই ঠিক কর। বাবার কথাগুলো তানভীরের চোখ খুলে দিল। সে বুঝতে পারল পালিয়ে আসাটা কোনো সাধারণ সমাধান নয়, লড়াই করাটাই আসল সমাধান। তার চোখে জল শুকিয়ে সেখানে নতুন এক দৃঢ়তা ফুটে উঠল। সে বাবার দিকে তাকিয়ে বলল, আমি ছাই হব না বাবা। আকরাম সাহেব মুচকি হাসলেন। আমি তো জানি আমার ছেলে ছাই হওয়ার জন্য জন্মায়নি। তানভীর মনে মনে বলল, আমি তলোয়ারই বানাবো বাবা। দেখবেন এমন তলোয়ার বানাবো যার ঝিলিক এই বিষ্ণুপুর থেকে ঢাকা শহর পর্যন্ত দেখা যাবে। যে মেয়েটা আজ আমাকে গেও বলে অপমান করেছে, একদিন সেই আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারাবে। সেই রাতের আকাশ যত তারা ছিল তার চেয়েও বেশি স্বপ্ন আর প্রতিজ্ঞা ভিড় জমালো তানভীরের চোখে। এটা ছিল এক নতুন ভোরের আগের মুহূর্ত। অবহেলা আর অপমানের ছাই থেকে এক ফিজিক্স পাখি জেগে ওঠার গল্পটা সেদিন রাতেই শুরু হয়ে গিয়েছিল। 2 দিন পর থেকেই তার ক্লাস শুরু হয়েছিল। ভর্তি হয়ে বাড়িতে এসেছিল, এখন আবার তার ভার্সিটিতে আসে। বিজনেস স্টাডিও ডিপার্টমেন্টের
ডেবেল পয়েন্ট ক্লাস। বাইরে ঝকঝকে রোদ থাকলেও ক্লাসের দেয়াল ভেদ করে আসা শীততাপ নিয়ন্ত্রিত বাতাস ঘরটাকে ঠান্ডা করে রেখেছে। প্রফেসর রহমত আলী একজন রাজভারী কিন্তু জ্ঞানী মানুষ। তার ভারী চশমার ফাঁক দিয়ে ছাত্রছাত্রীদের দেখছেন। ক্লাসে একটা থমথমে ভাব, কারণ আজ সবার প্রজেক্ট আইডিয়া প্রেজেন্টেশন দিন। তানভীর তার সিটে বসে আছে, পাশে তার নতুন এবং একমাত্র বন্ধু সজীব। এই 2 সপ্তাহে তানভীরের এমন এক বন্ধু হলো যে পৃথিবীর যে কোনো সিরিয়াস মুহূর্তে হাসির কিছু একটা খুঁজে বের করতে পারে। সে ফিসফিস করে তানভীরের কানের কাছে মুখ নিয়ে এলো। কি রে মামা, তোর চেহারা দেখা তো মনে হইতেছে ফাঁসির মঞ্চে উঠাইয়া দিয়েছে। এত টেনশন খাইস না, তুই তো তোর জমিনের গল্পই কইবি, এইটা নিয়ে এত ভাবনের কি আছে? সজীবের কথায় সবসময় একটা হালকা ভাব। তানভীর শুকনো মুখে জবাব দিল, আরে না, ভয় পাইতেছি না, কিন্তু আমার আইডিয়াটা কি এদের পছন্দ হইব? সবাই তো কত বড় বড় কথা বলতেছে, অনলাইন মার্কেটিং, ক্রিপ্টোকারেন্সি। ধুর, ওগো সব কথার বেলুন, একটা পিন মারলেই ফুস। তোর আইডিয়াটা সলিড, মাটির মতো, দেখিস স্যার টিকেই বুঝবো। খালি ওই পেদনিটার নজর থেকে বাঁচলেই হলো। তানভীর জানে পেতনি বলতে সজীব কাকে বোঝাচ্ছে। সেই করিডোরের ঘটনার পর থেকে জিনিয়ার নামটা ওইভাবেই তাদের মতো প্রচলিত হয়ে গিয়েছে। সে কিছু বলার আগে প্রফেসর রহমত তার নাম ডাকলেন। নেক্সট তানভীর চৌধুরী, তোমার প্রজেক্ট আইডিয়া নিয়ে কিছু বলো। তানভীরের বুকটা একবার ধক করে উঠল। সে নিজেকে সামনে নিয়ে প্রেজেন্টেশন প্যানেলের সামনে গিয়ে দাঁড়ালো। পুরো ক্লাসের দিকে চোখ দিয়ে যার যার মতো একজোড়া চোখ ছিল। সবচেয়ে বেশি বিদ্রুপ জিনিয়ার। তানভীর একটু গলা খাকারি দিয়ে শুরু করলো। স্যার, আমার নাম তানভীর চৌধুরী। আমি এমন একটা বিজনেস মডেল নিয়ে ভাবছি যা আমাদের দেশের কৃষি ব্যবস্থাকে বদলাইয়া দিতে পারে। ক্লাসের পেছনের সারি থেকে একটা চাপা হাসি শব্দ ভেসে এলো। তানভীর সেদিকে না তাকিয়ে আবারও বলতে শুরু করলো। আমার প্রজেক্টের নাম সম্বন্ধিত জৈব কৃষি ও ডিজিটাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা কৃষকদের রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহারের ট্রেনিং দেব। ফসলের কোয়ালিটি মনিটর করার জন্য একটা অ্যাপ থাকবে, আর সেই অ্যাপ দিয়েই শহরের ক্রেতারা সরাসরি কৃষকের কাছ থেকে ভেজালমুক্ত ফল সবজি অর্ডার করতে পারবে। এতে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাইব, আর শহরের মানুষও খাঁটি জিনিস খাইব। সে তার বাবার বুকটা মনে করে কথাগুলো বলছিল। তার কণ্ঠে ছিল আগের আর বিশ্বাস। প্রেজেন্টেশন শেষ হবার পর ক্লাসে কয়েক মুহূর্তের জন্য পিনপত নীরবতা। প্রফেসর রহমত চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। তার মুখে একটা প্রশংসার হাসি। ভেরি ইন্টারেস্টিং তানভীর, খুবই প্রাসঙ্গিক এবং সম্ভাবনাময় একটা আইডিয়া। আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি, অথচ এই সেক্টরটা নিয়ে নতুন উদ্যোক্তারা সবথেকে কম ভাবে। তোমার আইডিয়ার মধ্যে সততা আছে, দূরদর্শিতা আছে, আমি খুবই ইমপ্রেস। ওয়েল ডান। স্যারের প্রশংসা শুনে তানভীরের ভেতরটা আনন্দে ভরে গেল। তার মনে হলো, যাক, কেউ তো আমার স্বপ্নটাকে বুঝতে পেরেছে। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। জিনিয়া হাত তুলে দাঁড়ালো। তার দাঁড়ানোর ভঙ্গিতেই ছিল নাটকীয়তা। এক্সকিউজ মি স্যার, মে আই সে সামথিং? শিওর জিনিয়া। জিনিয়া একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে তানভীরের দিকে তাকালো। ও মাই গড, কৃষি নিয়ে বিজনেস? হাউ রাস্টিক! তার রাস্টিক শব্দটা বলার ভঙ্গিতেই ছিল রাজ্যের তাচ্ছিল্য। পুরো ক্লাস যারা একটু আগে চুপ ছিল তারা এবার উচ্চ স্বরে হাসতে শুরু করলো। সিনিয়র প্রফেসরের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি ইমপ্রেসড হতে পারেন, বাট লেটস বি রিয়ালিটিক্স। আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিজনেস পড়ছি, কোনো কৃষি কলেজে নয়। আমাদের ভাবতে হবে ফিউচারিস্টিক আইডিয়া নিয়ে, এআই, ব্ল্যাকচেইন, ফিনটেক এইসব নিয়ে। আর ও কি প্রেজেন্টেশন করলো? সার, মাটি, লাউ, কুমড়ো। কাম অন, গ্রামের ছেলে গ্রাম নিয়েই থাকবে, এটাই তো স্বাভাবিক। তার বন্ধু সারা পাশ থেকে যোগ করলো, একদম ঠিক জিনিয়া, এই আইডিয়া তো কোনো এনজিওর প্রজেক্টও মনে হচ্ছে। বিজনেস প্রপোজাল নয়, এখানে প্রফিট মডেলটা কি? কয়েকটা লাউ বেচে কত টাকা আর আসবে? তানভীরের মুখটা অপমানে পুড়ে যাচ্ছিল। সে কিছু বলতে গিয়েও বলতে পারল না। জিনি এবার সরাসরি তানভীরের দিকে তাকিয়ে বলল, আর তোমার কথা বলার স্টাইল, খাইবো, চাইবো, দিমু, সিরিয়াসলি তুমি কি কোনো বোর্ড মিটিংয়ে গিয়েও এইভাবে কথা বলবে? আগে তো নিজের প্রেজেন্টেশন ঠিক করো, তারপর বিজনেসের করার স্বপ্ন দেখো। এই ব্যক্তিগত আক্রমণটা তানভীরের আত্মসম্মানে গিয়ে লাগলো। প্রফেসর রহমত পরিস্থিতি বুঝতে পেরে একটু কঠোর স্বরেই বললেন, এনাফ জিনিয়া, এটা একটা ক্লাসরুম, ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়। আর কোনো আইডিয়াই ছোট নয়। তানভীরের আইডিয়া যে পটেনশিয়াল আছে সেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ না।
জিনিয়ার মুখটা শক্ত হয়ে গেল। সে বুঝে গেল আর বেশি কথা বলা যাবে না। সরি স্যার। সে বসে পড়ল, কিন্তু তার চোখ দুটো তখনও তানভীরের ওপর স্থির। সে চোখ ছিল এক ধরনের হিংস্র আনন্দ, যেন সে তার শিকারকে প্রকাশ্যে অপমান করতে পেরে খুবই খুশি। ক্লাস শেষে তানভীর যখন নিজের সিটে বসলো, তখন তার ভেতরে এক ধরনের খালি খালি লাগছিল। সজীব তার কাঁধে হাত রেখে বলল, মামা মন খারাপ করিস না, কুত্তার লেজ কোনোদিনই সোজা হয় না। আর ওই পেতনি তো একটা জাত কুত্তি। তানভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আমার আইডিয়া নিয়ে যা খুশি বলো, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার কথা বলা নিয়ে, আমার গ্রাম নিয়ে ও কেন এমন করলো সজীব? আরে বাদ দে, ওই সব বড় লোকদের অ্যাটিটিউড এমন। ওরা ভাবে ওদের মতো ইংরেজি কইতে না পারলেই বুঝি কেউ মানুষ না। চল ক্যান্টিনে যাই, আজ আমার পকেট গরম। তোরে ডবল ডিমের মোগলাই খাওয়াবো। মোগলাই খাইলে সব দুঃখ দূর হয়ে যায় জানিস। তানভীরের বন্ধুর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু তার বুকের ভেতর প্রফেসর রহমতের প্রশংসা আর জিনিয়ার অপমানের একটা অদ্ভুত যুদ্ধ চলছে। এই যুদ্ধে কে জিতবে তার সময়ই বলে দিবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে তানভীরের দিনের দ্বিতীয় ভাগ শুরু হয়। গন্তব্য ঢাকার বইপাড়া নীলক্ষেত। সেখানকার এক পুরনো বইয়ের দোকানে সে একটা পার্ট টাইম চাকরি নিয়েছে। দোকানের মালিক ছোটস্তব্ধ রফিক চাচা, একজন মনমতার মানুষ, কিন্তু মাস শেষে সে সামান্য কটা তিনি দেন, তা দিয়ে ঢাকায় টিকে থাকা একটা যুদ্ধ। তানভীর বইয়ের তাক গোছাচ্ছিল, পুরো বইয়ের গন্ধ তার খুবই প্রিয়। এটা তাকে আর তার গ্রামের লাইব্রেরির কথা মনে করিয়ে দেয়। কিন্তু এখন তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। প্রজেক্টটা শেষ করতে হবে, আর তার জন্য দরকার অনেক তথ্য, অনেক পড়াশোনা। কিন্তু সময় কোথায়? রফিক চাচার কাছে বসে ঝিমোচ্ছেন। তিনি চোখ খুলে বললেন, কিরে বাবা, এত কি ভাবছো? কোনো সমস্যা কি? তানভীর একটা বই ঠিক জায়গায় রাখতে রাখতে বলল, না চাচা, তেমন কিছু না। ভার্সিটির একটা প্রজেক্ট নিয়ে একটু চিন্তায় আছি। রফিক চাচা পান চিবোতে চিবোতে বললেন, লেখাপড়া তো চিন্তারই জিনিস, ভালো কইরা পড়ো, দেখবে একদিন অনেক বড় হবে। তোমার মতন বলা হয় না, দেশের নাম উজ্জ্বল করব। চাচার কথায় তানভীর একটু ভরসা পেল। 10:30 দোকান বন্ধ করে সে যখন তার মেসে ফেরে, তখন শরীর আর চলতে চায় না। পুরান ঢাকায় এক খিনসি গলির ভেতর 3তলা বাড়ির একতলায় তাদের মেস। একটা ছোট্ট ঘরে 6 জন থাকে। তার জন্য বরাদ্দ শুধু একটা চৌকি, একটা ছোট্ট টেবিল। এটাই তার রাজত্ব। সেদিন রাতেও সে যখন মেসে ফিরল, তখন সবাই ঘুমিয়ে পড়েছে। সে নিঃশব্দে তার টেবিলে গিয়ে বসলো। সারাদিনের জমানো টাকা থেকে কিনে একটা বন্ড রুটি আর কলা খেয়ে এসে ল্যাপটপ খুলল। এই ল্যাপটপটা বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে কিনে দিয়েছিলেন। সে তার প্রজেক্টের ফাইলে কাজ শুরু করলো। মাটির গুণাগুণ, জৈব সারের প্রস্তুতি, ডিজিটাল মার্কেটিং, কত কি জানার আছে। মাঝে মাঝে চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে, কিন্তু জিনিয়ার সেই ব্যঙ্গাত্মক মুখটা মনে পড়তেই তার ঘুম পালিয়ে যাচ্ছে। তানভীর বিড়বিড় করে নিজেকেই বলল, হাসো, আরো হাসো। তোমরা যারা আজ আমারে নিয়ে হাসতেছো, একদিন আমার স্বপ্নটাই তোমাদের রাতের ঘুম কাইরা নিব। রাত গভীর হচ্ছে। চারপাশে নিস্তব্ধ, শুধু কিবোর্ডে তানভীরের আঙুল চলার খটখট শব্দ। তার মনে হচ্ছিল সে একা একটা যুদ্ধে লড়ছে, যে যুদ্ধের কোনো দর্শক নেই, কোনো সহযোদ্ধা নেই। আসে শুধু একরাশ অপমান, আকাশ ছোঁয়া একটা স্বপ্ন। হঠাৎ দরজায় টোকা পড়লো, শব্দ হলো। তানভীর অবাক হয়ে তাকালো। এত রাতে কে এলো? দরজা খুলে দেখলো সজীব দাঁড়িয়ে আছে, হাতে একটা পলিথিনের ব্যাগ। কিরে, তুই এত রাতে? সজীব ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আরে ভাবলাম দোস্ত আমার একা একা না জানি কি করতেছে, আয় আসলাম। তোর জন্য বিরিয়ানি আনছি, স্পেশাল কাচ্চি, খা, মাথায় বুদ্ধি বাড়বো। তানভীর বন্ধুর এই ভালোবাসা আপ্লুত হয়ে গেল। এর কি দরকার ছিল সজীব? আরে দরকারের নিকুজি করি। সজীব প্যাকেটটা খুলতে খুলতে বলল, তুই তো একটা মাল দোস্ত, দিনে বইয়ের দোকানে কুলি খাটোস আর রাইতে আইনস্টাইনের মতো গবেষণা করস। তোর তো নোবেল পাওয়া উচিত। নে হাঁ কর। দুই বন্ধু মিলে সেই ছোট্ট ঘরে বসে বিরিয়ানি খেতে লাগলো। সজীব অনর্গল কথা বলে যাচ্ছে ভার্সিটির নানা মজার ঘটনা, কোন স্যার কি পড়ায়, কোন মেয়ে কাকে কি কি বলে, সব। তার কথা শুনতে শুনতে তানভীর একাকিত্বটা অনেকটাই কেটে গেল। সজীব হঠাৎ সিরিয়াস হয়ে বলল, আচ্ছা শোন, ওই জিনিয়া পেতনিটা নাকি তোর উপর খুব ক্ষেপে আছে। ওর এক চামচি, ওই যে নাবিলা না কি যেন নাম, আমার এক ফ্রেন্ডের কাছে কইছে তোকে নাকি ওই একটা শিক্ষা দিয়ে ছাড়বো। তানভীরের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। শিক্ষা দিবে মানে? আমি কি জানি, বড় লোকদের শিক্ষা মানে তো ভালো কিছু না, এটাই জানি। তুই একটু সাবধানে থাকিস, নিজের জিনিসপত্র চোখে চোখে রাখিস। ওই মায়া একটা সাক্ষাৎ ডাইনি। বন্ধু সতর্কবাণী তানভীরের মনে একটা নতুন চিন্তার জন্ম দিল। সে কি শুধু তার স্বপ্ন নিয়েই ভাববে, নাকি শত্রু চক্রান্তের কথাও মাথায় রাখবে?
খাওয়ার শেষে সজীব চলে গেল। তানভীর আবার তার ল্যাপটপের দিকে তাকালো। তার লড়াইটা যেন আরো কঠিন হয়ে গেল। এখন থেকে শুধু স্বপ্ন পূরণের জন্য লড়লে চলবে না, সেই স্বপ্নকে রক্ষা করার জন্যও লড়তে হবে। রাত আরো গভীর হলো। পরের দিন দুপুরে প্রিমিয়ার ইউনিভার্সিটি লাইব্রেরি। তানভীর তার প্রজেক্টের জন্য কিছু রেফারেন্স বই খুঁজতে এসেছিল। তার সাথে ছিল একটা ব্যাগ, যাতে তার হাতে লেখা নোট, কিছু প্রিন্ট করা রিসার্চ পেপার আর তার গ্রামের বাড়ি থেকে আনা মাটির একটা স্যাম্পল। এই মাটিটা নিয়েই সে ল্যাবে কিছু পরীক্ষা করতে চেয়েছিল। লাইব্রেরিতে একটা বই খুঁজতে গিয়ে তাকে অন্য একটা সেকশনে যেতে হলো। সে তার ব্যাগটা তার পড়ার টেবিলের ওপর রেখে গেল। লাইব্রেরির মতো জায়গায় কেই বা ব্যাগ চুরি করবে, এই ভেবে সে নিশ্চিত ছিল। কিন্তু সে জানতো না দুটো হিংস্র চোখ তাকে অনেকক্ষণ ধরেই অনুসরণ করছে। তানভীরের চোখের আড়াল হতেই জিনিয়া তার বন্ধু সারা দ্রুত টেবিলের দিকে এগিয়ে গেল। তার পেছনে ছিল নাবিলা, কিন্তু তার মুখে ছিল একটা দ্বিধা আর ভয়ের ছাপ। জিনিয়া ফিসফিস করে বলল, কুইক, কেউ দেখার আগে কাজটা করতে হবে। সারা ব্যাগ খুলে তানভীরের সব কাগজপত্র বের করলো। ওয়াও, কি সুন্দর হ্যান্ডরাইটিং! দেখে তো মনে হচ্ছে খুব কষ্ট করে লিখেছে বেচারা। নাবিলা কাপা কাপা গলায় বলল, জিনিয়া, এটা কি ঠিক হচ্ছে? পড়াশোনার জিনিস নষ্ট করা তো এটা একটা ক্রাইম। জিনিয়া চোখ দুটো জ্বলে উঠল। সে নাবিলার দিকে তাকিয়ে হিসিয়ে বলল, চাটাক নাবিলা, ক্রাইম কোনটা জানিস? ওর মতো একটা ছেলের আমাদের ভার্সিটিতে ভর্তি হওয়াটা হলো ক্রাইম। ওর স্বপ্ন দেখাটা হলো ক্রাইম। আমি তো শুধু সেই ক্রাইমের শাস্তি দিচ্ছি। সে তার নিজের ব্যাগ থেকে একটা কোকা কোলার বোতল বের করলো। তারপর সেই রঙিন পানীয়টা ধীরে ধীরে তানভীরের সব নোট আর রিসার্চ পেপারের ওপর ঢেলে দিল। কাগজগুলো মুহূর্তেই ভিজে একাকার হয়ে গেল। সারা আবার ব্যাগের ভেতর থেকে মাটির সাম্বল ছোট প্যাকেটটা বের করলো। ও মাই গড, এটা কি মাটি? লাইব্রেরিতে মাটি নিয়ে এসেছে? ইম্পসিবল। সে এমনভাবেই হাসলো যেন দুনিয়ার সবচেয়ে মজার জিনিসটা দেখেছে। জিনিয়া প্যাকেটে স্ট্রো মেরে নিয়ে বলল, ওর লেভেলটাই তো এটা, মাটি, গোবর, ক্ষেত। ওয়েট, আমার কাছে এর জন্য ট্রিটমেন্ট আছে। সে তার পার্স থেকে একটা দামি পারফিউমের বোতল বের করে সেই মাটির ওপর স্প্রে করে দিল। মাটির গোদা গন্ধের জায়গায় ছড়িয়ে পড়ল একটা উগ্র মিষ্টি গন্ধ। জিনিয়া হাসতে হাসতে বলল, পারফেক্ট, এবার বুঝবে শহরের বাতাসে গ্রামের মাটির গন্ধ বেমানান। সারা প্যাকেট থেকে মোবাইল বের করে পুরো ঘটনার একটা ছোট্ট ভিডিও করলো। দেখলি তো জিনিয়া, কেমন শিক্ষা হলো? ওর জায়গাটা কোথায় আজ দেখিয়ে দিলাম। এই ভিডিওটা আমাদের প্রাইভেট গ্রুপে দিব, সবাই দেখে মজা পাবে। নাবিলা ভয়ে অপরাধ বোধে চোখ বন্ধ করে ফেললো। তার আর কিছুই বলার ছিল না। কাজ শেষে তারা তিনজন দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে গেল, ঠিক যেন পেশাদার অপরাধী। কিছুক্ষণ পর তানভীর তার টেবিলে ফিরে এলো। ব্যাগটা হাতে নিতেই কেমন যেন ভেজা ভেজা লাগলো। সে দ্রুত ব্যাগ খুললো। ভেতরের দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। তার রাতের পর রাত জাগা পরিশ্রম, তার সযত্নে লেখা নোট আর তার বাবার কিনে দেওয়া দামি কাগজে প্রিন্ট আউট, সব কিছু কোকা কোলায় ভিজে চিপচিপে হয়ে গিয়েছে। অক্ষরগুলো লেপটে ইনডিসেবল হয়ে গিয়েছে। আর তার গ্রাম থেকে আনা পবিত্র মাটিটা থেকে বের হচ্ছে এক উগ্র পারফিউমের গন্ধ। তানভীরের মাথাটা ঘুরে উঠল। সে টলতে টলতে চেয়ারে বসে পড়লো। তার চোখ দিয়ে পানিও বের হলো না। সে শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার ধ্বংস হয়ে যাওয়ার স্বপ্নগুলোর দিকে। কে করতে পারে এমন কাজ? কেন করবে? ঠিক তখনই সজীবের বলা কথাগুলো মনে পড়লো। তোকে নাকি ওই একটা শিক্ষা দিয়ে ছাড়বো। তানভীরের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত আক্রমণ। তার বুকের ভেতর অপমানের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। এই আগুন তাকে পুড়িয়ে ছাই করে দিবে নাকি আরো শক্তিশালী করে তুলবে, সেও তো তখন তার নিজেরও জানা ছিল না। লাইব্রেরি সেই ঘটনার পর তানভীর প্রায় ভেঙে পড়েছিল। সে কয়েকদিন ক্লাসেও যায়নি। সজীব তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তার মনের ক্ষত ছিল অনেক গভীর। সে নিজেকে নিজে ছোট বিষের ঘরে প্রায় বন্দী করে ফেলেছিল। তার মনে হচ্ছিল, আমি হয়তো আর পারবো না। এই নোংরা খেলার সাথে আমি এঁটে উঠতে পারবো না। সবকিছু ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যাব। বাবার কাছে গিয়ে বলবো, বাবা আমি পারি নাই, আমি হাইরা গেছি। ঠিক এমন এক হতাশার বিকালে তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। সে ফোনটা ধরতেই পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। তানভীর চৌধুরী বলছেন? জি বলতেছি। আমি প্রফেসর রহমত আলীর অফিস থেকে বলছি। স্যার আপনাকে কাল সকাল 10টায় তার অফিসে দেখা করতে বলেছে। তানভীরের বুকের ভেতর ধক করে উঠল। স্যার কেন আমাকে ডেকেছেন? তিনি কি আমার ক্লাসে অনুপস্থিতির জন্য বকা দেবেন নাকি অন্য কিছু? একটা অজানা ভয় আর কৌতূহল নিয়ে সে পরদিন সকালে ভার্সিটি এলো। প্রফেসর রহমত আলীর অফিসটা বেশ বড় এবং বইয়ে ঠাসা। তিনি রেবলিং চেয়ারে বসে একটা ফাইল দেখছিলেন। তানভীরকে দেখে তিনি ইশারায় বসতে বললেন। তারপর তানভীর
কেমন চলছে তোমার প্রজেক্টের কাজ? তানভীরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার আমার সব নোটস সব নষ্ট হয়ে গেছে। সে লাইব্রেরির ঘটনা খুলে বলল, কিন্তু কারোর নাম নিল না। এটা তার চরিত্রের মধ্যে ছিল না। প্রফেসর রহমত সবটা শুনলেন। তার মুখে কোনো বিস্ময় দেখা গেল না। তিনি শান্তভাবে বললেন। আমি জানি। তানভীর অবাক হয়ে তাকালো। আপনি জানেন স্যার? হ্যাঁ, আমি লাইব্রেরির সিসিটিভি ফুটেজ চেক করেছি। যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি এই ধাক্কাটা কিভাবে সামলাও। সে চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। জীবনে বড় হতে গেলে শুধু মেরে থাকলে চলে না তানভীর, মানসিক শক্তিও লাগে। শত্রুরা তোমাকে বারবার নিচে নামানোর চেষ্টা করবে। তুমি যদি প্রতিবার ভেঙে পড়ো তাহলে তোমায় দিয়ে কিচ্ছু হবে না। তিনি তানভীরের দিকে ঘুরে তাকালেন। আমি তোমার প্রেজেন্টেশনের দিনই বুঝেছিলাম তোমার মধ্যে স্পার্ক আছে, কিন্তু আজ আমি যা দেখলাম তাতে আমি হতাশ। তুমি একজন কাপুরুষের মতো নিজেকে গুটিয়ে নিয়েছো, লড়াই করার আগেই হার মেনে নিয়েছো। স্যারের কথাগুলো তানভীরের গায়ে চাবুকের নাতে লাগলো। তার মাথা নিচু হয়ে গেল লজ্জায়, অপরাধ বোধে। প্রফেসর রহমত আবার তার চেয়ারে এসে বসলেন। এবার ঠান্ডা কণ্ঠ ছিল নরম, স্নেহে ভরা। আমি তোমাকে বকা দেওয়ার জন্য ডাকিনি, আমি তোমাকে সাহায্য করার জন্য ডেকেছি। তিনি একটা চেক বই বের করে একটা চেক লিখলেন। আমার ব্যক্তিগত একটা গবেষণা ফান্ড আছে, আমি সেখান থেকে তোমাকে 50,000 টাকার একটা চেক দিচ্ছি। এটা কোনো ঋণ নয়, এটা তোমার স্বপ্নের উপর আমার বিনিয়োগ। তানভীর অবিশ্বাসের চোখে চেকের দিকে তাকিয়ে রইল। 50,000 টাকা? এই টাকা দিয়ে আমি আমার প্রজেক্টের কাজ আবার নতুন করে শুরু করতে পারবো, আরো ভালোভাবে। প্রফেসর রহমত চেকটা তার দিকে এগিয়ে দিয়ে বলেন, তোমার চোখে আমি যে আগুন দেখেছি তানভীর, সেটা সহজে নেবার নয়। টাকার চিন্তা বাদ দিয়ে কাজে মন দাও। আর মনে রাখবে, সব থেকে বড় প্রতিশোধ হলো সাফল্য। এমনভাবে সফল হও যেন তোমার শত্রুরা তোমার সামনে দাঁড়াতেও লজ্জা পায়। তিনি একটু হেসে বললেন, আর হ্যাঁ, তোমার ওই খাইব যাইব বলাটা বন্ধ করো না। ওইটা তোমার আসল পরিচয়, তোমার শিকড়। যে মানুষ নিজের শিকড়কে সম্মান করে সে কখনো হারে না। আমার যুদ্ধটা এখনো শেষ হয়নি, বরং আসল যুদ্ধটা তো মাত্র শুরু হলো। ধন্যবাদ স্যার, আপনার এই সহায়তা আমি আমার সাফল্য দিয়ে পরিশোধ করব। গুড বয়। প্রফেসরের অফিস থেকে তানভীর বের হলো। তখন আর আগের তানভীর ছিল না। তার হাতে ছিল শুধু একটা চেক নয়, ছিল নতুন করে লড়ার আত্মবিশ্বাস আর এক পাহাড় সমান অনুপ্রেরণা। তার চোখের সামনে থেকে হতাশার মেঘ কেটে গিয়ে ঝলমল করছিল এক নতুন ভোরের সূর্য। কিছুদিন পর বৃহস্পতিবার রাত, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। লেট নাইট পার্টি থেকে বাড়ি ফিরে অস্বাভাবিক নীরবতায় জিনিয়ার বুকের ভিতর কাটা বিদ্রোহ। আলো আধারিতে ঢাকা বিশাল ড্রয়িং রুমটা গিলে খেতে আসছিল। শুধু বাবার স্টাডি রুম থেকে এক চিলতে আলো বেরিয়ে আসছে, সাথে ভেসে আসছে চাপা গলার আওয়াজ। কৌতূহল বশত সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ভেতরে তার মা ফারিয়া চৌধুরী বলছেন, তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কোথায় যাব আশফাক? জুনিয়র মুখের দিকে একবার তাকাও, নিশ্চয়ই কোনো না কোনো পথ খোলা আছে। ব্যাংক ম্যানেজারের সাথে আরেকবার কথা বলে দেখবে। বাবার কণ্ঠস্বরটা কেমন অচেনা শোনালো। যে মানুষটার গলার আওয়াজে সবসময় কৃতজ্ঞ আর আত্মবিশ্বাস ছড়ে পড়তো, আর তার স্বরে রাজ্যের ক্লান্তি আর পরাজয়। কোনো পথ খোলা নেই ফারিয়া, সব দরজা বন্ধ হয়ে গেছে। গত 3 মাস ধরে আমি পাগলের মতো চেষ্টা করছি, কিন্তু ভাগ্য আমার সাথে নেই। রানা প্লাজার ট্র্যাজেডির পর থেকেই ইউরোপের বায়াররা কমপ্লায়েন্স নিয়ে বাড়াবাড়ি করছিল। আমি ভেবেছিলাম সামলে নিতে পারবো, কিন্তু সিম্পন্স গ্রুপ, যারা আমার সবচেয়ে বড় বায়ার ছিল, তারা হুট করে পুরো অর্ডারটাই ক্যান্সেল করে দিয়েছে। ফারিয়া চৌধুরী যেন বিশ্বাস করতে পারছিলেন না। ক্যান্সেল করে দিয়েছে? কিন্তু কেন? ওদের সাথে তো আমাদের 15 বছরের সম্পর্ক। তুমি তো ওদের সব শর্তই পূরণ করেছিলে। ওরা একটা অজুহাত দাঁড় করেছে, ওরা নাকি অন্য এক দেশ থেকে আরও সস্তায় মাল পাচ্ছে। আসল কারণ তা নয়, আসল কারণ হলো আমার প্রতিদ্বন্দ্বী আজমত আনোয়ার। সে অনেক দিন ধরেই আমার পিছনে লেগেছিল। সেই সিমসন গ্রুপকে এমন একটা অফার দিয়েছে যা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। সে আমার বাজারটা দখল করতে চেয়েছে এবং সে সফলও হয়েছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, আমার শেয়ার মার্কেট, আমার শেষ ভরসা ছিল ওটাই। ভেবেছিলাম শেয়ারগুলো বিক্রি করে ব্যাংকের লোনটা শোধ করে দেবো, কিন্তু কে জানতো হাসমত আনোয়ার লোকেরা মিলে পরিকল্পিতভাবে মার্কেটে ধস নামাবে। আর কোম্পানির শেয়ারের দাম এখন কাগজের টুকরা চেয়ে সস্তা। আমি নিঃস্ব হয়ে গেছি ফারিয়া। সিনিয়র মাথাটা ঘুরে উঠল। মনে মনে দরজার ওপাশ থেকে বলল, হাসমত আঙ্কেল, বাবার বন্ধু, সে কতবার আমাদের বাড়িতে এসেছে, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে।
সেই মানুষটা এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো? ফারিয়া চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন। তাহলে আমাদের এই বাড়ি গাড়ি জিনিয়ার পড়ালেখা? বাড়িটা ব্যাংকের কাছে মর্টগেজ রাখা, ওরা নোটিশ দিয়ে দিয়েছে। আশফাক চৌধুরী ধপ করে বসে বললেন। ফ্যাক্টরির উপরে বিশাল দেনা, হয় দেউলিয়া ঘোষণা করতে হবে, না হয় সব বিক্রি করে দিতে হবে। আমি আমি সব হারিয়ে ফেলেছি। জিনিয়া সহ্য করতে পারলো না, সে প্রায় চলতে চলতে ঘরে ঢুকলো। বাবা, এসব কি বলছো তুমি? এটা সত্যি না। বলো যে এটা একটা দুঃস্বপ্ন। আশফাক চৌধুরী আর ফারিয়া চৌধুরী চমকে মেয়ের দিকে তাকালেন। বাবার চোখ দুটো রক্ত জবার মতো লাল। তিনি মেয়ের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারলেন না, শুধু তার নিরাপত্তায় সবকিছু স্বীকার করে নিল। জিনিয়ার পৃথিবীটা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? হাসমত আঙ্কেল, সে তো তোমার বন্ধু ছিল। ব্যবসা জগতে কোনো বন্ধু থাকে না মা, থাকে শুধু প্রতিদ্বন্দ্বী। আমি ওকে বিশ্বাস করে ভুল করছি। আমি তোকে রাজকন্যার মতো রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ তোমাকে ফকির বানিয়ে দিলাম। আমাকে মাফ করে দিও মা। বাবার এই অসহায় আত্মসমর্পণ, এই ভেঙে পড়া চেহারা জিনিয়া আগে কখনো দেখেনি। তার অহংকার, তার দম্ভ, তার বন্ধুদের কাছে করা বড়াই, সব কিছু এক মুহূর্তেই অর্থহীন হয়ে গেল। সে তার মায়ের বুকে মুখ লুকিয়ে শিশুর মতো কাঁদতে লাগলো। যে কান্না ছিল তার চুরমার হয়ে যাওয়া কাছের পৃথিবীর জন্য এক শোক গাথা। খবর ছড়াতে সময় লাগে না, বিশেষ করে দুঃসংবাদ। আশফাক চৌধুরীর পতনের খবর ঢাকার অভিজাত মহলে চকলেটের মতো বিলিয়ে যেতে লাগলো। যে সমাজে একদিন জিনিয়ার নামে জয়ধ্বনি উঠত, আজ এখানেই তাকে নিয়ে শুরু হলো করুণা মিশ্রিত কানাঘুষা। পরিবর্তনটা জিনিয়া প্রথমে টের পেল ভার্সিটির পার্কিং লটে। ভার্সিটির বোতলে সিএনজি থেকে নামতেই সে দেখলো পরিচিত মুখগুলো কিভাবে তাকে এড়িয়ে যাচ্ছে। ক্যান্টিনে সে একা এক একটা টেবিলে বসেছিল। একটু বেরিয়ে তার বেস্ট ফ্রেন্ড সারা, নাবিলা তাদের গ্যাং হাসাহাসি করছে। জিনিয়া সাহস করে তাদের টেবিলের দিকে এগিয়ে গেল। হাই, তুই কেমন আছিস? এখানে বসেছিস, আমাকে একবারও ডাকলি না তো? জিনিয়ার কণ্ঠে ছিল অভিমান, কিন্তু সে চেষ্টা করেছিল স্বাভাবিক থাকার। সারা তার দিকে এমনভাবে তাকালো যেন সে প্রথম দেখছে। ও হাই জিনিয়া, ভালো আছি। তুমি কেমন আছো? তার কথায় ছিল অস্বাভাবিক ফর্মাল, যেন কোনো জুনিয়রের সাথে কথা বলছে। আসলে আমরা একটা গ্রুপ স্টাডি নিয়ে কথা বলছিলাম, খুবই বোরিং টপিক, তোমার ভালো লাগবে না। গ্রুপ স্টাডি? কবে থেকে? তোর আমাকে ছাড়া গ্রুপ স্টাডি করিস? আর আমার ভালো লাগবে কি লাগবে না সেটা তো আমি বলবো, তাই না? হয়েছে কি তোদের? এড়িয়ে চলছিস কেন আমাকে? এবার নাবিলা মুখ খুলল। তার চোখে ছিল অপরাধবোধ, কিন্তু কণ্ঠ ছিল ঠান্ডা। দেখো জিনিয়া, এড়িয়ে চলার কিছু নেই। আসলে আমরা সবাই একটু ব্যস্ত, সামনে ফাইনালস, জানোই তো, অনেক প্রেশার। প্রেশার? জিনিয়া এবার নিজেকে আর ধরে রাখতে পারল না, তার গলাটা ধরে এলো। আমার উপর দিয়ে যে কি প্রেশার যাচ্ছে সেটার খবর কি কেউ রেখেছিস? আমার বাবার কি হয়েছে শুনেছিস তোরা? সারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ শুনেছি, খুবই খারাপ লাগছে তোমার জন্য জিনিয়া, সত্যি। কিন্তু লেটস বি অনেস্ট, এটা তোমার ফ্যামিলির পার্সোনাল ম্যাটার। আমরা এখানে কি বলতে পারি বলো? আমাদেরও তো নিজেদের ফ্যামিলি আছে, ফিউচার আছে। ফিউচার? বাহ, কি সুন্দর করে বললি। তার মানে আমার ফ্যামিলির স্ট্যাটাস যখন ছিল তখন বন্ধুত্ব ছিল, আজ স্ট্যাটাস নেই তাই বন্ধুত্বও নেই, এটা বলতে চাস? সারা এবার কিছুটা বিরক্ত হলো। দেখো জিনিয়া, তুমি সিন ক্রিয়েট করছো। আমরা শুধু বলছি যে এখন হয়তো আমাদের একটু দূরত্ব বজায় রাখা উচিত, ফর এভরিওয়ানস গুড। আমার বাবা আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছেন আশফাক আঙ্কেলের ফ্যামিলির সাথে এখন কোনো যোগাযোগ না রাখতে। ইটস কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড নাকি? তোমরা সবাই লোভী। জিনিয়ার রাগে দুঃখে অপমানে চেঁচিয়ে উঠল। তার চিৎকার শুনে ক্যান্টিনের অনেকেই তার দিকে তাকালো। সারা আর তার বন্ধুরা অস্বস্তিতে পড়ল। উই আর সরি জিনিয়া। এই বলে তারা উঠে চলে গেল, যেন জিনিয়া কোনো সংক্রমণ ব্যাধি। সেদিন রাতে জিনিয়ার বিছানায় শুয়ে ফোনটার দিকে তাকিয়েছিল। একটা কল, একটা মেসেজ, কিচ্ছু আসেনি। সে নিজেই আরিয়ানকে ফোন দিল। আরিয়ান, আমি জিনিয়া। আরিয়ানের কণ্ঠে স্পষ্ট ধারাহুড়ো। ও জিনিয়া, কি খবর? আমি একটু বাইরে আছি। একটা দরকার ছিল, আমার কিছু টাকার খুব আর্জেন্ট দরকার। আমার মায়ের শরীরটা ভালো না, কিছু টেস্ট করাতে হবে। তুই কি আমাকে 1010 টাকা ধার দিতে পারবি? আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি শোধ করে দেব। জিনিয়া এক বিন্দু আত্মসম্মান বিকিয়ে দিয়ে কথাটা বলল। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর আরিয়ান বলল, 10,000 টাকা? শোনো জিনিয়া,
আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু এখন আমার নিজেরই খুব টানাটানি আছে। আর বাবা শুনলে খুব রাগারাগি করবে। তুমি বরং অন্য কাউকে জিজ্ঞেস করে দেখো। সরি, হ্যাঁ, রাখতে হচ্ছে। লাইনটা কেটে গেল। জিনিয়া মনে মনে বলল, টানাটানি যাচ্ছে। যে ছেলেটা গত সপ্তাহে 50,000 টাকা জুতো কিনেছে, তার এখন টানাটানি। জিনিয়া ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। এই প্রথম সে বুঝলো অবহেলা কতটা যন্ত্রণার, একাকিত্ব কতটা ভয়ঙ্কর। যে অনুভূতিগুলো সে একদিন অন্যদের দিত, আজ সেগুলো বুমেরাং হয়ে তার দিকেই ফিরে এসেছে। এইভাবে দিন এগোতে লাগলো। কয়েকদিন পর সেমিস্টার ফাইনাল শেষের দিন, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। জিনিয়া অসহায়ভাবে ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে। পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, যা বৃষ্টিতে ভিজে শরীরে লেপটে গেছে। যে মেয়েটা একদিন আবহাওয়া খারাপ দেখলে ক্লাসই করতো না, সে একটা রিক্সার জন্য কাক ভেজা হচ্ছে। পৃথিবীটা যখন তার কাছে সবচেয়ে নিষ্ঠুর মনে হচ্ছিল, ঠিক তখনই তার পাশে একটা মোটরসাইকেল এসে থামলো। চালক হেলমেট খুলতে জিনিয়া পাথর। তানভীর? তার চোখে ঘৃণা নেই, বিদ্রুপ নেই, আছে শুধু এক অদ্ভুত শান্ত চাহনি। সে জিনিয়াকে দেখতে একটু অবাকও হলো না। আপনি এখানে এই বৃষ্টিতে দাঁড়াইয়া আছেন? অনেকক্ষণ ধইরা দেখতেছি। বাড়ি যাইবেন না? জিনিয়া কি বলবে ভেবে পেল না। তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না, সে শুধু তাকিয়ে রইল। তানভীর তার মোটরসাইকেলটা স্ট্যান্ডে রেখে এগিয়ে এলো। মনে হয় কোনো গাড়ি পাইতেছেন না। এই বৃষ্টিতে পাওয়াটাও মুশকিল। চলেন আমি আপনারে পৌঁছাইয়া দিই, নইলে রাত আরো বাড়বে। জিনিয়া অবাক হয়ে ফিসফিস করে বলল, তুমি তুমি আমাকে সাহায্য করছো? কিন্তু কেন? আমি তো আমি তো তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তোমার প্রজেক্টটাও। তার কথা শেষ হলো না। লজ্জায় আর অপমান বোধে মাথা নিচু হয়ে গেল। তানভীর একটু মৃদু হাসল। মানুষ বিপদে পড়লে তারে সাহায্য করতে হয়। কে কি করছিল সেটা বড় কথা নয়। আবার বাবা বলেন, বিপদের সময় যে মুখ ফিরাইয়া নেয় সে মানুষ না। আর প্রজেক্টের কথা বলতেছেন, এটা তো আমি আবার নতুন কইরা বানাইছি। আগের চেয়েও ভালো হয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছিল। আমার ভুলগুলো শুধরানোর সুযোগ পাইছি। সে তার হেলমেটটা খুলে জিনিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা গায়ে দিয়ে নেন, নইলে ঠান্ডা লেগে যাব। আর ভয় পাইয়েন না, আমি খুব আস্তে চালাবো। আপনার ঠিকানাটা শুধু বললেন। জিনিয়ার কিছু বলার ভাষা ছিল না। সে নীরবে রেইনকোটটা গায়ে দিল। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার। সে ধীরে ধীরে মোটরসাইকেলের পেছনে বসলো। ভারসাম্য রাখতে গিয়ে তার হাতটা অনিচ্ছাকৃত তানভীরের কাঁধে গিয়ে বলল। তানভীরের শরীরটা মুহূর্তেই শক্ত হয়ে গেল, কিন্তু সে কিছুই বলল না। ধানমন্ডির ফ্ল্যাটের সামনে এসে তানভীর বাইক থামালো। জিনিয়া নামার পর রেইনকোটটা খুলে তার দিকে এগিয়ে দিল। আমি আমি জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ দেব তানভীর। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তানভীর রেইনকোটটা নিয়ে বলল, মানুষ মানুষের কাছে ঋণী থাকে না আপা, ঋণী থাকে তার বিবেকের কাছে। আপনি শুধু আপনার বিবেকের কাছে পরিষ্কার থাকেন, তাহলেই হইব। আচ্ছা আসি, সাবধানে যাইয়েন। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। হেলমেটটা পরে আবার বৃষ্টির মধ্যে মিলিয়ে গেল ঠিক যেইভাবে এসেছিল। জিনিয়া সেই রাস্তার দিকে দাঁড়িয়ে রইল। বিবেকের কাছে পরিষ্কার থাকেন কথাটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই অপ্রকাশিত সাহায্য, এই নিঃস্বার্থ মানবিকতা তার অহংকারের শেষ দেহালটাও ভেঙে চুরমার করে দিল। নিজের ঘরে ফিরে জিনিয়া দরজা বন্ধ করে দিল। তার সারা শরীর কাঁপছে। সে ভেজা কাপড় না ছেড়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় সে মেয়েটাকে দেখলো, তাকে তার নিজেরই করুণা হচ্ছে। হাতে ধরা তানভীরের রেইনকোট, তাতে লেখা আছে একটা মাটির গন্ধ। সেই গন্ধটা সে একদিন গিয়েও বলে উপহাস করেছিল। আর সেই গন্ধই তার কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র মনে হচ্ছে। সিনেমার রিলের মতো চোখের সামনে ভেসে উঠছে অতীতের সব দৃশ্য। ক্লাসরুমের অপমান, লাইব্রেরির সেই নিষ্ঠুর ষড়যন্ত্র, তানভীরের ওই শান্ত সরল চোখ দুটো। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের উদ্দেশ্যে বলল, আমি কি ছিলাম আর ও কেমন? আমি ওর এত বড় ক্ষতি করলাম, ওর স্বপ্নটাকে নষ্ট করে দিলাম। আর ও আমাকে কিছু না বলে শুধু সাহায্যই করলো না, আমাকে আমার বিবেকের কথা মনে করিয়ে দিল। ওর জায়গায় আমি থাকলে কি করতাম? উত্তরটা তার জানা ছিল। উত্তর হবে না, আমি পারতাম না। আমি হয়তো তানভীরকে ওই বৃষ্টিতে একা ফেলে রেখে চলে যেতাম, আর মনে মনে খুশি হতাম তার দুর্দশা দেখে। আমি আসলেই ভুল ছিলাম। কথাটা বলার সাথে সাথেই তার চোখ দুটো ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। এটা ছিল আত্ম উপলব্ধির কান্না, অনুশোচনার কান্না। সে তানভীরের কথা ভাবতে লাগলো। ছেলেটার চোখে কি ছিল? কেন সে আমাকে সাহায্য করলো? কোনো উদ্দেশ্য ছিল কি এর পেছনে? নাকি সে আসলেই এতটা ভালো না? আমার মনে হয় তানভীর ওই সরলতার পেছনে লুকিয়ে আছে এক পাহাড় সমান আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব। সে বুঝতে পারছিল তার জীবনের এই পতনটা হয়তো তার জন্য দরকার ছিল।
এই পতনটা না হলে সে কোনোদিনও মাটির কাছাকাছি আসতে পারতো না। সে কোনোদিনও বুঝতেও পারতো না যে মানুষের আসল পরিচয় তার টাকা বা স্ট্যাটাস নয়, তার মানসিকতা, মন মানবিকতা আর বিবেক। সেই রাতে যিনি অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মনের মধ্যে একটা ঝড় চলছিল, অতীতের ভুলের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য অজানা ভয়। কিন্তু এই ঝড়ের মাঝেই একটা আলোর দেখা পাচ্ছিল। এই আলোর নাম তানভীর। তার বদলে যাওয়ার গল্পটা এই বৃষ্টির রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল। এইভাবেই সময় যত অতিবাহিত হতে থাকে ততই সবকিছু পৌঁছাতে থাকে। প্রায় 6 মাস পর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিশাল অডিটোরিয়াম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ, উন্মাবক, বিনিয়োগকারী আর সাংবাদিকের ভিড়ে গমগম করছে। আজ ন্যাশনাল ইউথ ইনোভেটর সামিটের সমাপনী অনুষ্ঠান। মঞ্চের উজ্জ্বল আলো, মুহুর্মুহু ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে এক জমকালো আয়োজন। এক কোণার সারিতে জড়সড় হয়ে বসে আছে তানভীর। তার পাশে বড় বড়র মতোই প্রাণচঞ্চল সজীব। সজীবের মুখে উত্তেজনা থাকলো, তানভীরের চেহারায় রাজছে দুশ্চিন্তা। সেরা 10 ফাইনালিস্টের একজন সে, কিন্তু তার মনটা পড়ে আছে বিষ্ণুপুরের সেই কাদামাটির পথে। সজীব ফিসফিস করে বলল, কি রে মামা, হার্টবিট কি রকেটের গতিতে চলতেছে? এত টেনশন খাইস না, যা হওয়ার তা তো হইবই। তুই সারা দোষে আসোস, এটাই অনেক বড় ব্যাপার। চল বাইরে যাইয়া একটা পান সিগারেট খাইয়া আসি, মাথা ঠান্ডা হইব। তানভীর শুকনো মুখে জবাব দিল, না রে, বুকের ভেতরটা কেমন জানি করতেছে। এত বড় বড় মানুষের সামনে আমার ওই মাটির প্রজেক্ট নিয়ে আমি কি আসলেই পারবো? দূর, তোর আইডিয়াতে ভেজার নাই, আছে মাটির গন্ধ। আর মাটির টানারে কেউ অস্বীকার করতে পারে না। দেখিস সব ঠিক হইব, খালি নিজের উপর বিশ্বাসটা রাখ। তখনই মঞ্চে উঠলেন অনুষ্ঠানে সঞ্চালক। মাইকে তার কণ্ঠ ভেসে এলো, এবং এখন সেই মহাক্ষণের পালা। আমরা ঘোষণা করতে যাচ্ছি ন্যাশনাল ইউথ ইনোভেটার্সের সামিট এর এবারের চ্যাম্পিয়নের নাম। যে আইডিয়াটি শুধু নতুন নয়, যা আমাদের দেশের মূল ভিত্তি কৃষি নিয়ে নতুন করে ভাবনা সুযোগ করে দিয়েছে, যে স্বপ্ন দেখছে প্রযুক্তির সাথে ঐতিহ্যের মেলবন্ধনে। দ্য উইনার ইজ প্রজেক্ট কৃষি জাগরণ। পুরো অডিটোরিয়ামের করতালিতে ফেটে পড়ল। স্ট্যাম্প লাইট এসে স্থির হলো তানভীরের ওপর। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সজীব তাকে প্রায় ধাক্কা দিয়ে দাঁড় করালো। মামা উঠা যা, তোর নাম ডাকছি, তুই তুই জিতা গেছোস। তানভীর ঘোরের মধ্যে মঞ্চের দিকে এগিয়ে গেল। তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী তার হাতে তুলে দিলেন 25 লক্ষ টাকার একটা চেক আর একটা বিশাল ট্রফি। ক্যামেরার সামনে তার চেহারা ধাঁধিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষে তাকে ঘিরে ধরল সাংবাদিকরা। একজন তরুণ সাংবাদিক তার সামনে মাইক্রোফোন ধরে প্রশ্ন করলেন, মিস্টার তানভীর চৌধুরী, এত বড় একটা জাতীয় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার অনুভূতি, বিশেষ করে এখন একটা বিষয় নিয়ে কাজ করে যা নিয়ে তরুণরা অসাধারণ ভাবতেই চায় না। তানভীর কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর খুব শান্ত আর আবেগ চড়ানো কণ্ঠে তার সেই গ্রাম্য টানেই বলতে শুরু করলো, অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না। এই সম্মানটা তো শুধু আমার একার না, এইটা আমার বাবা আকরাম চৌধুরীরও সম্মান, যিনি আমার মাটির কদর শিখাইয়াছেন। এটা বিষ্ণুপুর গ্রামের প্রত্যেকটা কৃষকের সম্মান, যাদের ঘাম দিয়া এই দেশের মানুষের পেট ভরে। আমি শুধু তাদের হইয়া স্বপ্নটা দেখতে আসছিলাম। আর একজন সাংবাদিক প্রশ্ন করলেন, আপনার প্রজেক্ট কৃষি জাগরণ সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলেন, এর এই 25 লক্ষ টাকা দিয়ে আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা কি? তানভীর এবার আত্মবিশ্বাসের সাথে বলল, এটা তো কেবল শুরু, আমার স্বপ্নটা আরো অনেক বড়। কৃষি জাগরণ এমন একটা সিস্টেম যেখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাইব, আর শহরের মানুষ পাইব ভেজাল মুক্ত খাঁটি জিনিস। আমরা একটা অ্যাপ বানাইছি, যার মাধ্যমে ক্রেতা সরাসরি কৃষকের খামার থেকে অর্ডার করতে পারবো। কোনো মধ্যস্বত্বা ভোগী বা ফরিয়া থাকবো না। সেন্টু থেমে আবার বলল, আর এই টাকার প্রত্যেকটা পয়সা আবার ওই মাটিতেই ফেরত যাইব। আমি আমার গ্রামে একটা মডেল খামার তৈরি করব, যেখানে আধুনিক প্রযুক্তি আর আমাদের বাপ দাদার আমলের জ্ঞান একলগে কাজ করব। আমি দেখাই দিতে চাই, কৃষি কোনো লোকসানের ব্যবসা না। কৃষি হইতে পারে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি। তার কথাগুলো এমন এক সততা আর আবেগ ছিল যে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে শুনছিল। তার পাশে দাঁড়িয়ে থাকা প্রফেসর রহমত আলীর চোখ দুটো গর্বে চিকচিক করছে। তিনি তানভীরের কাঁধে হাত রেখে বললেন, আমি জানতাম তানভীর, আমি জানতাম তোমার স্বপ্নটা একদিন সবার মন ছুঁয়ে যাবে।
এই সাফল্যের খবরটা যখন টিভিতে দেখা হচ্ছিল তখনই ধানমন্ডির এক পুরনো ফ্ল্যাটে বসে জিনিয়াও তা দেখছিল। তানভীরের আত্মবিশ্বাসী মুখ, তার সরল কিন্তু দৃঢ় কথাগুলো জিনিয়ার বুকে এক অদ্ভুত আলোড়ন তৈরি করেছে। যে ছেলেটাকে সে গেও বলে অপমান করেছিল, আজ পুরো দেশ তাকে নিয়ে গর্ব করছে। অনুশোচনার এক নতুন ঢেউ তার ভেতরটাকে তোড়পাড় করে দিয়ে গেল। সাফল্যের বাতাস গায়ে মেখে তানভীর ফিরে এলো তার নিজের শিকড় বিষ্ণুপুর গ্রামে। পুরস্কারের টাকায় একটা বড় অংশ দিয়ে সে মেঘলা নদীর পাড়ে প্রায় 10 বিঘা জমি লিজ নিল। সেখানে শুরু হলো তার স্বপ্নের কৃষি জাগরণ মডেল খামারের কাজ। কিন্তু কাজটা সহজ ছিল না। গ্রামের কৃষকরা যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে একই পদ্ধতিতে চাষ করে আসছে, তারা নতুন কিছু গ্রহণ করতে সন্দিহান ছিল। গ্রামের সবচেয়ে বয়স্ক কৃষক জব্বার চাচা একদিন তানভীরের খামারে এসে বললেন, বাবা, তুমি তো শহরের শিক্ষিত পোলা, এত টাকা পয়সা খরচ করে এইসব কি করতেছো? সোলার প্যানেল, ডিপ ইরিগেশন, এইসব যন্তর মন্তর দিয়ে কি আমাগো মাটির ফসল ফলবো? আমরা তো বাপ দাদার আমল থেকেই হাতের মাপে সার দেই, চোখের আন্দাজে পানি দেই, তাই তো আল্লাহ রিজিক দেয়। তানভীর জব্বার চাচার হাত ধরে শ্রদ্ধার সাথে বললেন, চাচা, আপনার অভিজ্ঞতা আমার বইয়ের বিদ্যার চেয়ে অনেক বড়। আমি তো আপনার অভিজ্ঞতাটাকেই কাজে লাগাতে চাই। আমি তো আপনার হাতের মাপ বদলাইতে কইতাছি না, আমি শুধু কইতাছি আসেন, আমরা জানি না নেই কোন মাটিতে কোন ফসল ভালো হইব। এই যে দেখেন, এটা সয়েল টেস্টিং কিট। এইটা মাটির স্বাস্থ্য পরীক্ষা কইরা কইয়ে দেব কোন জমিতে কোন সার কতটুকু লাগবে। আপনার খরচও বাঁচবো, ফসলও ভালো হইব। তানভীর বাবা আকরাম চৌধুরীও তার পাশে এসে দাঁড়ালেন। জব্বার ভাই, আমার পোলাটা নতুন কিছু করতে চায়। ও চায় আমরা কৃষকরা যেন আর অবহেলায় না থাকি। চলেন না একবার ওর উপর বিশ্বাস কইরা দেখি। আকরাম চৌধুরীর কথা তানভীরের আন্তরিকতার গ্রামের মানুষ ধীরে ধীরে ভরসা পেতে শুরু করলো। তানভীর শুধু তাদের প্রযুক্তি শেখায় না, সে তাদের জন্য ন্যায্য মূল্যের ব্যবস্থাও করলো। কৃষি জাগরণ অ্যাপের মাধ্যমে যখন শহরের প্রায় অর্ডারগুলো আসতে শুরু করলো এবং কৃষকরা বাজারে চেয়ে প্রায় দ্বিগুণ দামে তাদের ফসল বিক্রি করতে পারলো, তখন এক নবীন বিকল্প ঘটে গেল। একদিন জব্বর চাচা তার ক্ষেতের প্রথম অর্গানিক লাউগুলো তানভীরের হাতে তুলে দিয়ে প্রায় কেঁদে ফেললেন। তোমার মতো করে আগে তো কেউ কখনো ভাবে নাই বাবা। হরিয়ারা তো আমাকে রক্ত চুষা খাইতো, 100 টাকার মাল 10 টাকায় বেচাইতে বাধ্য করতো। আর আজ আমি ঘরে বসা আমার মালের ন্যায্য দাম পাইতেছি। তুমি আল্লাহর তরফ থেকে একজন ফেরেস্তা হয়ে আইছো বাবা। তানভীর বিব্রত হয়ে বলল, আরে না চাচা, এমন কথা কইয়েন না। আমি তো শুধু আমার দায়িত্বটা পালন করার চেষ্টা করতেছি। কর্মকার্য দেখতে ঢাকা থেকে সজীবও চলে এসেছিল। আরে মামা, কেমন আছোস? আজ পুরা 10 মাস পর দেখা। আলহামদুলিল্লাহ সজীব, তুই কেমন আছোস? আইতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, আমার আবার কি সমস্যা আইব? তোর খাবারটা ঘুইরা দেখি। সে পুরো খামার ঘুরে দেখে অবাক। মামা, তুই তো আসলে দেখি এইখানে একটা সাম্রাজ্য বানায় ফেলছোস। তোর নাম তো এখন তানভীর চৌধুরী না, কৃষি সম্রাট তানভীর হওয়া উচিত। চল তোর সাথে একটা সেলফি তুলি, পরে যখন তুই মিনিস্টার হবি তখন এই ছবি দেখায় বলবো এই মন্ত্রী আমার দোস্ত আসিল। সজীবের কথায় সবাই হেসে উঠল। সেই হাসিতে মিশেছিল এক নতুন দিনের স্বপ্ন, এক নতুন জাগরণের প্রতিদ্বন্দ্বী। যেখানে আলো থাকে সেখানেই ছায়া পড়ে। তানভীরের সাফল্য স্থানীয় বাজারের প্রভাবশালী মহাজন আর ফেরিওয়ারের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়ালো। তাদের একগুচ্ছ আধিপত্যের সাম্রাজ্য কৃষি জাগরণ যেন এক বিদ্রুপের নাম। স্থানীয় বাজারের সবচেয়ে বড় আগরদার মোর্শেদ ব্যাপারী, একজন দ্রুত এবং নিষ্ঠুর লোক, সে একদিন তানভীরকে তার আড়রে ডেকে পাঠালো। মোর্শেদ ব্যাপারী তার গদিতে বসে পান চিবোতে চিবোতে তেল তেল একটা হাসি দিয়ে বলল, শুনলাম ভাতিজা, খুব নামডাক হইছে তোমার। শহরের পোলা গ্রামে আইসা কৃষকের জন্য ভাবতেছে, এটা দীক্ষা খুব ভালো লাগবে। দেশের উন্নতি তোমরাই তো করবা। তানভীর তার এই মেকি প্রশংসার পেছনে উদ্দেশ্যটা বুঝতে পারছিল। সে শান্তভাবে বলল, ধন্যবাদ মোর্শেদ চাচা, আমি শুধু চেষ্টা করতেছি। চেষ্টা তো ভালো। মোর্শেদ ব্যাপারী এবার তার আসল রূপে ফিরে এলেন। কিন্তু বাজার বললা একটা জিনিস আছে ভাতিজা, এই বাজারে কিছু নিয়ম কানুন আছে। কে মাল কিনবো, কে বেচবো, কি দামে বেচবো, এইসব আমরাই ঠিক করি। তুমি হুট করে আইসা অ্যাপ দিয়া কম্পিউটার দিয়া বাজার দখল কইরা ফেলাবা, এইটা তো হইতে পারে না। তানভীর দৃঢ়ভাবে বলল, আমি কারো বাজার দখল করতে আসি নাই, আমি কৃষকদের তাদের ন্যায্য অধিকার ফিরাইয়া দিতে আসছি। মোর্শেদের চোখ দুটো হিংস্র হয়ে উঠল। অধিকার ঠিক করবো আমরা? তুমি শহরে থাইক্কা 2টা ইংরেজি কথা শিক্ষাইসা আমাগো পেতে লাথি মারবা, আর আমরা বৈশা বৈশা দেখবো? ভাতিজা, খুব উঠতেছো তাই না?
মনে রাখো, যে ডানা দিয়ে উঠতেছো সেই ডানা কাটতে দিতে আমার বেশি সময় লাগবো না। আমার ডানা আমার সততা আর পরিশ্রম চাচা। এই ডানা কাইটা দেওয়া এত সোজা না। আপনি চেষ্টা কইরা দেখতে পারেন। এই কথা বলে তানভীর সেখান থেকে বেরিয়ে এলো। সে জানতো যুদ্ধটা শুরু হয়ে গিয়েছে। এর কয়েকদিন পরেই ষড়যন্ত্রটা বাস্তবে রূপ নিল। তানভীরের প্রথম বড় চালানের একটা ট্রাক যখন ঢাকার দিকে যাচ্ছিল, তখন মোর্শেদ ব্যাপারী ভাড়া করার লোকেরা রাস্তার ওপর গাছ ফেলে পথ আটকে দিল। তারা কৃষকের নামে ভুয়া বিক্ষোভ শুরু করলো, স্লোগান দিতে লাগলো কৃষি জাগরণ তাদের ঠকাচ্ছে। খবর পেয়ে তানভীর আর সজীব দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। সজীব উত্তেজিত হয়ে বলল, মামা দেখছোস কি বদমাস, চল পুলিশে ফোন দি। মাথা ঠান্ডা কর সজীব। পুলিশ যাইকা এদের সরাইতে পারবি, কিন্তু এদের পেছনের লোকটাকে ধরতে পারবি না। এদেরকে অন্যভাবে মোকাবেলা করতে হইব। তানভীর তার ফোন বের করলো। সে কৃষি জাগরণ অ্যাপ থেকে সকল গ্রাহককে একটা নোটিফিকেশন পাঠালো। প্রিয় গ্রাহক, কৃষকের কাছ থেকে সরাসরি আপনাদের কাছে পণ্য পৌঁছানোর আমাদের এই যাত্রাপথে কিছু অসাধু মধ্যস্বত্বভোগী ষড়যন্ত্র করে পথরোধ করছে। আমরা আপনাদের কাছে সাময়িক অসুবিধার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু কৃষকের অধিকারের এই লড়াইয়ে আমরা আপনাদের পাশে চাই। এরপর সে তার ফোনে ফেসবুক লাইভ অন করলো। এই পুরো ঘটনা লাইভে দেখাতে শুরু করলো এবং শান্তভাবে বর্ণনা করতে লাগলো কিভাবে কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করার জন্য নাটক সাজানো হয়েছে। তার লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষের শেয়ার করতে শুরু করলো। শহরের মিডিয়াও খবর পেয়ে গেল ব্যাপারটা পাবলিক হয়ে যাবে, এবং মিডিয়ার গাড়ি আসতে দেখে মোর্শেদ ভাড়া করা লোকরা ঘাবড়ে গিয়ে পালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে রাস্তা পরিষ্কার করে দিল। তানভীর তার বুদ্ধি আর সততা দিয়ে সহিংসতা ছাড়াই ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করলো। এই ঘটনা তাকে দুর্বল করার বদলে আরো শক্তিশালী করে তুলল। কৃষি জাগরণ এখন শুধু একটা ব্যবসায় রইল না, এটা একটা আন্দোলনে পরিণত হলো। ষড়যন্ত্রের মোকাবিলা করার আরও 5 মাস পর কৃষি জাগরণের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলল। মানুষের আস্থা বহুগুণে বেড়ে গেল। অর্ডারের পরিমাণ এত বাড়লো যে তানভীরকে ঢাকায় একটা ছোট্ট অফিস ও ওয়েবসাইট নিতে হলো। সজীব পুরোপুরিভাবে অপারেশনের দায়িত্ব নিল। তাদের সাথে যোগ দিল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের বিভাগের এক মেধাবী ছাত্র মিজান। কয়েক মাস কেটে গেছে, ব্যবসা এখন রকেটের গতিতে বাড়ছে। একদিন বিকালে মিজান তাদের ছোট্ট অফিসটাতে কম্পিউটারের সামনে বসে হিসাব লাগাচ্ছে। তার কপালে প্রথমে চিন্তার ভাঁজ, তারপর বিস্ময় এবং শেষে তীব্র উত্তেজনায় ছাপ ফুটে উঠল। সে কয়েকবার হিসাব মিলিয়ে দেখলো। সজীব তার দিকে তাকিয়ে রসিকতা করে বলল, কি রে মিজান, এমনভাবে ক্যালকুলেটর টিপতেছিস যেন লটারি জিতে গেছিস, নাকি আমার নামে বিরিয়ানির বিলটা বেশি ধরাই দিছিস? মিজান উত্তেজনায় কাঁপতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। স্যার সজীব স্যার, তানভীর স্যার। তানভীর তার ডেস্ক থেকে মুখ তুলে তাকালো। কি হয়েছে মিজান, এত উত্তেজিত কেন? মিজানের গলা দিয়ে ঠিকমতো কথা বেরোচ্ছে না। সে প্রায় চিৎকার করে বলল, স্যার কংগ্রাচুলেশনস, আমাদের কোম্পানির ভ্যালুয়েশন স্যার, আমাদের মোট সম্পদ, ব্যাংকের টাকা, গ্রাহকদের অগ্রিম পেমেন্ট আর আগামী 6 মাসের সম্ভাব্য লাভের হিসাব করে স্যার আমাদের কোম্পানির মোট মূল্য আজ 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে। অফিস মুহূর্তেই পিনপত নীরবতা। সাজিবের মুখ হা হয়ে গেল। কি 1 কোটি? মিজান তুই ঠিক কইরা দেখছোস? আমারও তো 1 কোটি টাকায় কয়টা শূন্য, সেইটাই গুনতে 1 ঘন্টা লাগবো। মিজান প্রায় লাফিয়ে উঠে বলল, জি স্যার, 100% সঠিক হিসাব। আমরা এখন কোটিপতি। সজীব আনন্দে তানভীরকে জড়িয়ে ধরল। মামা, আমরা এটা কইরা দেখাইছি কোটিপতি। চল আজ পার্টি হবি ঢাকার সবচেয়ে দামি রেস্টুরেন্টে। ওই জিনিয়া প্রেসিডেন্টে যে বলছিল না তুই লাউ কুমড়ার বিজনেস করবি, আজ তারে দেখাইয়া দিব এই লাউ কুমড়া বেচেই কোটিপতি হওয়া যায়। আমরা এখন আর খ্যাত না, আমরা হইলাম কোটিপতি খ্যাত। সজীবের কথায় তানভীরের মুখের হাসি ফুটলো, কিন্তু সেই হাসিতে আনন্দের চেয়ে বেশি ছিল এক ধরনের গভীর অনুভূতি। খ্যাত শব্দটা তার আবারও সেই পুরনো দিনের অপমানের কথা মনে করিয়ে দিল। তার চোখের সামনে ভেসে উঠল জিনিয়া সেই ব্যঙ্গাত্মক মুখ। সে জানলার পাশে গিয়ে দাঁড়ালো, বাইরের ব্যস্ত ঢাকার দিকে তাকিয়ে ভাবছিল, এই 1 কোটি টাকা আমাকে কি দিয়েছে? টাকাটা বড় কথা নয়, বড় কথা হলো এই টাকার পেছনের সংগ্রাম, বাবার বিশ্বাস আর নিজের প্রতিজ্ঞা। সজীব তার কাঁধে হাত রাখলো, বলল, কে রে, কি ভাবিস? তানভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবতাছি বাবারে খাবারটা দেওয়া দরকার। সে তার ফোনটা বের করলো। পার্টি বা উদযাপনের চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই মানুষটাকে খবরটা দেওয়া, যিনি তার এই যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি ছিলেন। ফোনটা কানে নিয়ে সে বলল, হ্যালো বাবা, আমি
আকরাম চৌধুরী যেন ছেলের না বলা কথাগুলো পড়তে পারলেন। আমি টিভিতে খবর দেখেছি বাবা, সব শুনছি। আলহামদুলিল্লাহ, তুই আমার মুখটা উজ্জ্বল করছস। তোর মা তো খুশিতে নামাজের পার্টিতে বৈশা কানতাছে। বাবা, এটা তো কিছুই না। আমি তোমারে একদিন এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কেউ আর তোমার কৃষক বইলা ছোট চোখে দেখতে পারবো না। আরে বোকা ছেলে, আমি তো কৃষক পরিচয় নিয়ে গর্ব করি। তুই শুধু নিজের উপর বিশ্বাসটা হারাইস না আর অহংকার করিস না। আল্লাহ যারে দেয় তার পরীক্ষাটাও কঠিন নেয়। বাবার সাথে কথা বলা শেষ করে ফোন দিল প্রফেসর রহমত আলীকে। স্যার তার সাফল্যে শিশুর মতো উচ্ছ্বাসিত। সবচেয়ে সজীবের দিকে তাকিয়ে তানভীর হাসলো। কিরে, তোর পার্টির কি হলো? সজীব লাফিয়ে উঠে বলল, আরে হ্যাঁ, ভুলেই তো গেছিলাম। চল মামা, আজ রাতে কোটিপতি খাদ্যের পার্টি হবে। আমি এখনই জায়গা বুক করতেছি। এর কয়েক মাস পরের ঘটনা। কৃষি চাকুরের অফিস তখন বেশ ব্যস্ত। তানভীর একটা জরুরি মিটিং রুমে ছিল। ঠিক তখনই রিসেপশনালিস্ট এসে তাকে জানালো জিনিয়া নামের একজন মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। নামটা শুনে তানভীরের বুকের ভেতর এক অদ্ভুত মুহূর্তে যেন থেমে গেল। মিটিংটা দ্রুত শেষ করে সে কেবিনে ফিরে এলো। তার কেবিনের বাইরে চেয়ারে বসে আছে জিনিয়া। আগে সেই ঝলমলে অহংকারী জিনিয়া নয়। পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, মুখে কোনো মেকআপ নেই, আর চোখ দুটো রাজ্যের দ্বিধা আর ভয়। তানভীরকে দেখে সে উঠে দাঁড়ালো। তানভীর শান্ত গলায় বলল, ভেতরে আসেন। জিনিয়া ধীর পায়ে কেবিনে ঢুকলো। ঘরের ভেতরটা খুব সাধারণ কিন্তু গোছানো। দেওয়ালে ঝুলছে বিষ্ণুপুরের গ্রামের একটি বিশাল ছবি। তানভীর তার চেয়ারে না বসে জিনিয়ার মুখোমুখি সোফাটায় বসলো। বসেন, কি বলবেন বলেন। জিনিয়া বুঝতে পারল না। সে দাঁড়িয়েই রইল, তার হাত দুটো কাঁপছে। অনেকক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না কোথা থেকে শুরু করব তানভীর। আমি যে অন্যায় তোমার সাথে করেছি তার জন্য কোনো শব্দই যথেষ্ট না। তানভীর কোনো কথা বলল না, শুধু তাকিয়েই রইল। জিনিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। টিভিতে পত্রিকায় আমি তোমার সাফল্যের খবর দেখেছি। আমি খুব খুশি হয়েছি। সত্যি তুমি যা করেছো তা অসাধারণ। তুমি প্রমাণ করে দিয়েছো যে স্বপ্ন শুধু টাকা বা স্ট্যাটাস দিয়ে দেখা যায় না। স্বপ্ন দেখার জন্য একটা সৎ মন আর পরিশ্রম লাগে। সে আঁচল দিয়ে চোখ মুছতো। আমি আজ এখানে কোনো অজুহাত দিতে আসিনি। আমি শুধু একবার তোমার চোখের দিকে তাকিয়ে সরি বলতে এসেছি। আমি জানি ক্ষমা চাওয়ারও যোগ্যতা আমার নেই তানভীর, তবুও বলছি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তার কান্নায় কোনো অভিনয় নেই, ছিল শুধু তীব্র অনুশোচনা আর আচোগ্লানি। তানভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মনে পড়ল করিডোরে সেই প্রথম দিনের অপমান, লাইব্রেরির সেই নিষ্ঠুরতা। তার মনে এখন কোনো রাগ বা ঘৃণা নেই। সে জিনিয়ার এই ভাঙা অনুতপ্ত রূপটা দেখে বরং মায়া অনুভব করলো। সে শান্ত স্বরে বলল, অতীতকে নিয়ে বেঁচে থাকলে সামনে এগোনো যায় না জিনিয়া। আমিও সব ভুলে গেছি। জিনিয়া অবাক হয়ে বলল, ভুলে গেছো এত সহজে? আমি তো ভুলতে পারছি না। প্রত্যেক রাতে আমার ঘুম ভেঙে যায়। আমার মনে হয় আমি একটা নিষ্ঠুর মেয়ে। আমি কিভাবে পারলাম তোমার সাথে এমন করতে? তানভীর উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেল। কারণ তখন তুমি জানতে না কোনটা ঠিক আর কোনটা ভুল। তুমি এমন একটা জগতে বড় হয়েছো যেখানে মানুষকে তার পোশাক আর ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হয়। তোমার কোনো দোষ নাই। জিনিয়া আবারও জোরে কেঁদে উঠল। দোষ নেই না তানভীর, দোষ আমারই, আমার অহংকারের, আমার নির্বুদ্ধিতার। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারতাম না। আমি তো তুমি না। তানভীর জিনিয়ার দিকে ঘুরে তাকালো। আর তুমিও এখন আর আগের মতো তুমি নাই। মানুষ তো ভুলের মধ্যে দিয়েই শেখে, তাই না? তুমিও শিখেছো, এটাই সবচেয়ে বড় কথা। সে তার ডেস্ক থেকে এক গ্লাস পানি এনে জিনিয়ার দিকে এগিয়ে দিল। পানি খান, আর কান্না করেন না। আপনি যদি আসলেই অনুতপ্ত হন তাহলে নিজেকে শাস্তি না দিয়া এমন কিছু করেন যা দিয়া অন্যের ভালো হয়, তাহলেই আপনার পাপের প্রায়শ্চিত্ত হইব। হ্যাঁ, আমিও পারতাম প্রতিশোধ নিতে, তবে সবসময় একটা কথা মাথায় রাখেন, যদি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে তাহলে এটা ভাববেন না যে যখন আমার সময় আসবে আমি তার থেকে বদলা নেব। বরং আপনি এটা ভাববেন যখন আপনার সেই সময় আসবে, আপনি সেই লেভেলে আসলে আপনিও তার মতো যেন তাকে তুচ্ছ না করেন। তানভীরের এই উদারতা, এই গভীর দর্শন জিনিয়াকে স্তব্ধ করে দিল। সে বুঝতে পারলো তানভীর শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সে যেন বিশাল হৃদয়ের মানুষ। সে কাঁপা কাঁপা হাতে পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করলো। তার মনে হলো এই পানি শুধু তার ভেজালো না গলা, তার আত্মার সব গ্লানিকেও ধুয়ে দিল। জিনিয়া ফিসফিস করে বলল,
আমি কি এখন আসতে পারি? হ্যাঁ, আর নিজের খেয়াল রাখেন। তানভীরের কণ্ঠ ছিল এক অদ্ভুত আন্তরিকতা। জিনিয়া যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার নিজেকে অনেক হালকা মনে হচ্ছিল। সে ক্ষমা পেয়েছে কি তা জানে না, কিন্তু সে এটা জানে যে আজকে থেকে সে নতুন জীবনের পথে প্রথম পা ফেলল। তানভীরের কাছ থেকে ফিরে আসার পর জিনিয়ার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে আর অতীতেরকে নিয়ে পড়ে থাকবে না। সে ঠিক করলো সে নিজের পায়ে দাঁড়াবে, বাবার ওপর আর বোঝা হয়ে থাকবে না। কিন্তু কাজটা সহজ ছিল না। যে মেয়ে জীবনে কোনোদিন নিজের এক গ্লাস পানি নিয়েও ঠেলে খায়নি, তার জন্য চাকরির বাজারে লড়াই করাটা ছিল এক কঠিন বাস্তবতা। দর্শক, চলুন দুনিয়ার মুখ থেকে কিছু কথা শুনে আসি। আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট ভালো ছিল, কিন্তু কোনো কাজের অভিজ্ঞতা ছিল না আমার। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েও কোনো লাভ হলো না। সবাই আমার বাবার অতীত স্ট্যাটাসের কথা শুনে করুণা দেখাতো, না হয় এড়িয়ে যেত। অবশেষে আমি একটা ছোট বিজ্ঞাপনী সংস্থার ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে একটা চাকরি পেলাম। বেতন খুবই সামান্য, কিন্তু বর্তমানে আমার কাছে এটাই অনেক। প্রথম দিন অফিসে গিয়েই আমি বাস্তবতার মুখোমুখি হয়েছি। সারা দিন ক্লায়েন্টদের ফোন ধরতে হয়, তাদের হাজারটা অভিযোগ শুনতে হয়, আর বসের বকাঝকা তো আছেই। আমি আজ সেই জিনিয়া, যে জিনিয়া একদিন ওয়েটারকে কফি খারাপ হওয়ার কারণে চাকরি থেকে বের করে দেব বলেছিলাম, দেওয়ার হুমকি দিয়েছিলাম। আর সেই ক্লায়েন্টের আপনাদের সার্ভিস খুব বাজে কথাটা শুনেও মিষ্টি হেসে সরি স্যার, আমরা বিষয়টা দেখছি বলতে বাধ্য হচ্ছি। সত্যি জীবন অনেক অদ্ভুত। এক সময় কোথায় ছিলাম আর এখন কোথায় এসে দাঁড়িয়ে আছি। একদিন সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসে দেখলো তার মা ফারিয়া চৌধুরী চিন্তিত মুখে বসে আছেন। কি রে মা, তোর মুখটা এমন শুকনা কেন? কাজের চাপ খুব বেশি? জিনিয়া তার মায়ের কোলে মাথা রাখলো। চাপ তো আছেই মা, কিন্তু আমি ঠিক আছি। জানো, আজ বাসে আসতে গিয়ে এক লোক আমার পায়ে পাড়া দিয়ে এমনভাবে তাকালো যেন দোষটা আমারই। এক সময় আমার গাড়ির সামনে কেউ এলে আমি হর্ন বাজিয়ে রাস্তা কাঁপিয়ে ফেলতাম, আর আজ ফারিয়া চৌধুরী মেয়ের ছেলে বিলি কাটে দিতে দিতে বললেন, তুই যদি চাস এই চাকরিটা ছেড়ে দিতে পারিস, তোর বাবা বলেছিল। জিনিয়ার সাথে সাথে মাথা তুলে বসলো। না মা, একদম না, আমি এই চাকরিটা ছাড়বো না। আমি আর আগের মতো নেই মা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কষ্ট করে হলেও আমি বুঝতে শিখেছি সম্মানের সাথে কম টাকায় বেঁচে থাকাও অনেক গর্বের। তার মা মেয়ের মুখের দিকে তাকিয়ে অবাক হলেন। এই দৃঢ়তা, এই আত্মবিশ্বাস তিনি আগে কখনো জিনিয়ার মধ্যে দেখেননি। তুই অনেক বদলে গেছিস মা। জিনিয়া হাসলো। বদলাতে তো হতোই মা, তানভীর ঠিকই বলেছিল, মানুষ ভুলের মধ্যে দিয়েই শেখে। সেই রাত থেকে জিনিয়া তার ডায়েরিতে কিছু একটা লিখতে শুরু করলো। সে তার অফিসের অভিজ্ঞতা, মানুষের ব্যবহার আর তার নিজের অনুভূতি সব কিছু লিখে রাখতো। এর পাশাপাশি সে বিভিন্ন সামাজিক সমস্যা, বিশেষ করে পথশিশুদের জীবন যাত্রা নিয়ে পড়াশোনা করতে শুরু করলো। তার মনে হতে লাগলো তার জীবনের একটা উদ্দেশ্য থাকা দরকার, যে উদ্দেশ্যটা শুধু টাকা উপার্জন নয়, তার চেয়েও বড় কিছু। এদিকে কৃষি জাগরণের একটি প্রতিষ্ঠান নাম তানভীর এবার ঠিক করলো ব্যবসার পাশাপাশি সমাজে যেন কিছু করবে। সে কৃষি জাগরণের ফাউন্ডেশন নামে একটা শাখা খুললো। তার প্রথম প্রজেক্ট ছিল ঢাকা পথশিশুদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা। প্রজেক্টটা শুরু হলেও কিছুতেই ঠিকমতো এগোচ্ছিল না। কীভাবে শিশুদের কাছে পৌঁছানো যাবে, কিভাবে তাদের খাবারের প্রতি আগ্রহী করে তোলা যাবে, এসব নিয়ে তানভীর আর তার টিম বেশ চিন্তিত। একদিন সে তার অফিসে একটি কনফারেন্স রুমে শহরের বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সাথে মিটিং করছে। সে সবার কাছ থেকে তাদের মতামত আর আইডিয়া চাইছিল। ঠিক তখনই তার এক কর্মী এসে জানালো, স্যার, জিনিয়া আবার আপনার সাথে দেখা করতে এসেছে। তানভীর কিছুটা অবাক হলো, তাকে ভেতর আসতে বলল। জিনিয়া আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী। সে ঘরে ঢুকে সবাইকে সালাম জানিয়ে তানভীরের দিকে তাকালো। আমি কি 5 মিনিট সময় পেতে পারি তানভীর? আমি জানি তুমি ব্যস্ত, কিন্তু বিষয়টা জরুরি। তানভীর এনজিওর প্রতিনিধিদের অনুরোধ করে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলল। তারা বেরিয়ে গেলে জিনিয়ার দিকে তাকিয়ে বলল, বলেন কি বলবেন। জিনিয়া তার হাতে থাকা একটা ফাইল বের করলো। আমি শুনেছি তুমি পথ শিশুদের নিয়ে একটা প্রজেক্ট শুরু করেছো। আমি গত কয়েক মাস ধরে এই বিষয়টা নিয়ে কাজ করছি। এটা আমার একটা ছোট রিসার্চ আর প্রপোজাল। তানভীর ফাইলটা হাতে নিল। জিনিয়া বলতে শুরু করলো, আমরা যদি শুধু তাদের একবেলা খাবার দেই তাহলে এটা একটা চ্যারিটি হয়েই থেকে যাবে, কিন্তু আমরা যদি এই খাবারটাকে শিক্ষার সাথে জুড়ে দেই তাহলে কেমন হয়? আমরা ফুড ফর এডুকেশন নামে একটা ক্যাম্পেইন শুরু করতে পারি।
আমরা শহরের বিভিন্ন জায়গায় কিছু মোবাইল স্কুল চালু করব, যেগুলি দেখতে হবে খুব আকর্ষণীয়, অনেকটা খেলনাগাড়ির মতো। শিশুরা সেখানে 1 ঘন্টা পড়াশুনো বা মজার কোনো অ্যাক্টিভিটি করলে তার পুরস্কার হিসেবে পাবে একবেলার পুষ্টিকর খাবার। এতে তারা খেলার ছলে শিখতেও পারবে, আবার তাদের খাবারের চাহিদাও মিটবে। সে আরও বলল, আর এই খাবারের মেনুটাও হবে খুব ইন্টারেস্টিং, যেমন সুপারম্যান খিচুড়ি বা ডোরেমন ভেজিটেবল রোল। আমরা এই মোবাইল স্কুলগুলোর ফান্ডিংয়ের জন্য শহরের বড় বড় রেস্টুরেন্টগুলোর সাথে পার্টনারশিপ করতে পারি। তাদের মেনু কার্ডে আমাদের প্রজেক্টের জন্য একটা অপশান থাকবে, যেখানে কাস্টমাররা চাইলে 10 টাকা কন্ট্রিবিউট করতে পারবে। জিনিয়ার কথা শেষ হওয়ার পর তানভীর কিছুক্ষণ চুপ করে ফাইলের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল রাজ্যের বিস্ময়। আইডিয়াটা শুধু অসাধারণ নয়, অত্যন্ত বাস্তবসম্মত এবং সুদূর প্রবাসী। সে মুখ তুলে জিনিয়ার দিকে তাকালো। এই আইডিয়াটা, এটা তো দুর্দান্ত। আপনি আপনি কিভাবে ভাবলেন এত কিছু? জিনিয়া একটু হাসলো। আমি তো এখন রাস্তায় হাঁটি, বাসে চড়ি। আমি ওদের জীবনটা খুব কাছ থেকে দেখেছি। আমি ওদের চাহিদাটা বোঝার চেষ্টা করেছি। তানভীরের মনে হলো সে এক নতুন জিনিয়াকে দেখছে, যে জিনিয়ার মধ্যে শুধু বুদ্ধি নয়, মায়াও আছে। সে কোনো রকম দ্বিধা না করে বলল, আপনার আইডিয়াটা অসাধারণ জিনিয়া, কিন্তু এই আইডিয়াটা শুধু কাগজে থাকলে হবে না, এটাকে বাস্তবে রূপ দিতে হবে। আর এই কাজটা আপনার চেয়ে ভালো আর কেউ করতে পারবে না। মানে? আমি চাই আপনি আমাদের এই ফুড ফর এডুকেশন প্রজেক্টের হেড হিসেবে জয়েন করেন। আপনি কি আমার এই প্রজেক্টে লিড দেবেন? জিনিয়া স্তব্ধ হয়ে গেল। সে কি শুনছে এটা? তানভীর তাকে তার কোম্পানির চাকরির প্রস্তাব দিচ্ছে। কিন্তু আমি কিভাবে পারবো? আপনি পারবেন, কারণ এই স্বপ্নটা আপনি মন থেকে দেখেছেন। বেতন হয়তো খুব বেশি দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে সম্মান আর কাজ করার স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারি। রাজি? জিনিয়ার চোখ দুটো আবারও পানিতে ভরে উঠল, তবে এবার তা কান্না নয়, আনন্দে। যে মানুষটাকে স্বপ্নকে একদিন নষ্ট করে দিয়েছিল, আজ সেই মানুষটাই তার নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিচ্ছে। জীবনে ইচ্ছে বড় প্রায়শ্চিত্ত আর কি হতে পারে। সে মাথা নেড়ে সম্মতি জানালো। একসাথে কাজ করতে গিয়ে তানভীর আর জিনিয়ার মধ্যকার দূরত্ব ধীরে ধীরে কমে আসতে লাগলো। তাদের সম্পর্ক এখন প্রাক্তন শত্রু বা বস কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ নয়, এর চেয়েও বেশি কিছু। জিনিয়া তার কাজের প্রতি ছিল 100% সৎ। সে দিনরাত এক করে প্রজেক্টটা দাঁড় করালো। কিছুদিনের মধ্যেই তার নেতৃত্বে ফুড ফর এডুকেশন দারুণ সাফল্য পেল। তানভীর তার কাজ দেখে মুগ্ধ না হয়ে পারল না। একদিন সন্ধ্যায় তারা দুজন একটা মোবাইল স্কুলের কার্যক্রম দেখতে গিয়েছিল। শিশুরা তখন পড়াশোনা শেষে সুপারম্যান খিচুড়ি খাচ্ছিল। তাদের হাসি মুখ দেখে জিনিয়ার মনটা ভরে গেল। ফেরার পথে গাড়িতে জিনিয়া হঠাৎ করে বলল, এই কাজে কেমন লাগছে তোমার? তানভীর একটু মজা করেই বলল, তুমি নয়, আপনি করে বলুন, কারণ আমি এখন আপনার বস। তো আপনি সম্বোধনটাই বেশি মানায়। আপনি এখন অনেক বড় বস হয়ে গেছেন, তাই না? কথায় কথায় শুধু অর্ডার করেন, জিনিয়া এটা করুন, জিনিয়া ওটা কালকের মধ্যে লাগবে। তার বলার ভঙ্গিতে ছিল মিষ্টি অভিযোগ। তানভীর গাড়ি চালাতে চালাতেই হাসলো। আমি তো আপনার বসই, অর্ডার তো করতেই পারি নাকি? জিনিয়া মুখ ফুলিয়ে বলল, তা পারেন, কিন্তু মাঝে মাঝে প্লিজ বা থ্যাংক ইউ বললেও তো পারেন, নাকি ওগুলো আপনার ডিকশনারিতে নেই? তানভীর এবার শব্দ করে হেসে উঠল। আমার ডিকশনারিতে অনেক কিছুই তো ছিল না, যেমন ধরেন দামি পারফিউমের গন্ধ মাখা মাটির স্যাম্পল। কথা শুনে জিনিয়ার মুখ লাল হয়ে গেল। সে লজ্জায় অন্যদিকে তাকিয়ে বলল, প্লিজ তানভীর, পুরনো কথা আর মনে করিয়ে দেবেন না। পুরনো কথা মনে করাইয়া না দিলে নতুন কথা শুরু হইব কেমনে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? আপনার মতো এত রাগী একটা মেয়ে এত নরম হলো কেমনে? জিনিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো কোনো এক গেঁয়ো ছেলের উদারতার ছোঁয়ায় আমার ভেতরের বরফটা গলেছে। কথাটা বলে সে তানভীরের দিকে তাকালো। তাদের চোখাচোখি হলো। গাড়ির ভেতর তখন অদ্ভুত নীরবতা। সে নীরবতাই ছিল না বলা অনেক কথা, অনেক না দেখার স্বপ্ন। তানভীর ধীর স্বরে বলল, আমার বাবা বলেন কিছু কিছু বরফ গলা ভালো, তাতে নতুন ফসল জন্মানোর সুযোগ হয়। এইভাবেই কাটতে লাগলো তাদের দিনগুলো। কয়েকদিন পরের ঘটনা। অফিসের একটা জরুরি প্রেজেন্টেশনের আগে জিনিয়া খুব নার্ভাস ছিল। তানভীর তার টেবিলের 1 কাপ কফি রেখে গেল। জিনিয়া অবাক হয়ে বলল, কফি আপনি বানিয়েছেন?
ভাবলাম আপনার হয়তো দরকার হইতে পারে। জিনিয়া ভাবিটা চমক দিতেই মুখটা বিকৃত করে ফেলল। ইয়া, কে বানিয়েছেন এটা এত তেতো? তানভীর চিন্তিত মুখে বলল, কেন, খারাপ হয়েছে? খারাপ মানে জঘন্য। পরক্ষণে জিনিয়া হাসতে হাসতে বলল, আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল। আমি আপনার গায়ে কফি ফেলে দিয়েছিলাম আর আপনি আজ আমাকে বিষ খাওয়াচ্ছেন। খুব ভালো প্রতিশোধ। তানভীরও হেসে ফেলল। হতে পারে, কিন্তু এই বসের দুর্বলতা কোথায় সেটা তো একজনই জানে। তাই নাকি? কোথায় শুনি? জিনিয়া ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো। তানভীর জিনিয়ার চোখের দিকে তাকিয়ে আন্তরিকভাবে বলল, এই বসের সবচেয়ে বড় দুর্বলতা হইল সে তেতো কফি ছাড়া আর কিছু বানাইতে পারে না। তাই তার এমন একজনকে দরকার যে তাকে সারা জীবন ভালো কফি বানাইয়া খাওয়াইতে পারবো। তার এই সরল স্বীকারোক্তি আর গভীর চাউনিতে জেনিয়ার বুকের ভেতর কেঁপে উঠল। সে বুঝতে পারল তাদের গল্পটা এখন শুধু অনুশোচনা বা বন্ধুত্বের নয়, এটা ধীরে ধীরে পরিণত হচ্ছে এক না বলা ভালোবাসার গল্পে। 1 বছর পর কৃষি জাগরণ এখন শুধু একটি কোম্পানি নয়, এটা একটি বিপ্লবের নাম। তানভীর চৌধুরী এখন বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের কাছে একটা অনুপ্রেরণা। তার কোম্পানির বার্ষিক টার্নওভার এখন 10 কোটি টাকা ছাড়িয়েছে, কিন্তু আলো যত বাড়ে ছায়া ও দৈর্ঘ্য তত দীর্ঘ হয়। ঢাকার একটি 5 তারকা হোটেলের বিলাসবহুল স্যুট, দামি হুইস্কির গ্লাসে চুমুক দিতে কথাগুলো বলছে দুজন মানুষ। একজন হাসমত আনোয়ার, একজন আশফাক চৌধুরীর বন্ধু ছিল এবং তার পতনের মূল কারণ অন্যজন মোর্শেদ ব্যাপারী, বিষ্ণুপুরের সেই দ্রুত আতরদার যে তানভীরের কাছে হেরে গিয়েছিল। হাসমত আনোয়ার তার সিগার থেকে ধোঁয়া বের করে বলল, আপনার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় কিভাবে এই বাচ্চা ছেলেটার কাছে হেরে গেলেন? মোর্শেদ সাহেব, আমি তো ভেবেছিলাম আপনি ওকে গ্রামে পুঁতে ফেলবেন। মোর্শেদ ব্যাপারীর মুখ বিকৃতির ছাপ। চেষ্টা তো কম করি নাই হাসমত সাহেব, কিন্তু পোলাটার কপাল খুব জোর আর ওর মাথায় শয়তানি বুদ্ধি। মিডিয়া দিয়ে এমন খেলা খেললো যে আমি উল্টা ভিলেন হয়ে গেলাম। আমার তো মনে হয় ওর পেছনে বড় কোনো শক্তি আছে। হাসমত আনোয়ার একটা ক্রূর হাসি হাসল। শক্তি? ওর কোনো শক্তি নেই। ওর সবচেয়ে বড় শক্তি হলো ওর সুনাম। ওই যে কৃষকের বন্ধু, সৎ ব্যবসায়ী, এইসব ট্যাগলাইন মানুষ ওকে বিশ্বাস করে। ওর সততার ইজ্জত করে। আমি ঠিক করেছি এই বর্মটাই আমি এবার ভেঙে চুরমার করে দেব। মোর্শেদ ব্যাপারী আগ্রহ হয়ে তাকালো। কিভাবে? ওর মাটির ব্যবসায়ী ওকে মাটিতে মিশিয়ে দেবে। হাসমত আনোয়ার তার শয়তানি পরিকল্পনা ব্যাখ্যা করে বলতে লাগলো, আমরা ওর সাপ্লাই চেন আমাদের লোক ঢুকিয়ে দিয়েছি। তারা কৃষি জাগরণের অর্গানিক সবজির প্যাকেট গোপনে বিষাক্ত রাসায়নিক স্প্রে করে দেবে, অল্প পরিমাণে, যাতে কেউ সাথে সাথে অসুস্থ না হয় কিন্তু শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। এরপর আমরা একজন ভুক্তভোগীকে খুঁজে বের করে যে মিডিয়ার সামনে গিয়ে কান্নাকাটি করে বলবে কৃষি জাগরণের ভেজাল সবজি খেয়ে তার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। মোর্শেদ ব্যাপারী চোখ দুটো লোভে চকচক করে উঠল। দারুণ প্ল্যান সাহেব, একেবারে অব্যর্থ। হাসমত আনোয়ার তার গ্লাসে আর এক প্যাক হুইস্কি ঢালতে ঢালতে বলল, আমার কেনা কিছু মিডিয়া হাউস আছে, তারা এই খবরটাকে এমনভাবে প্রচার করবে যেন তানভীর চৌধুরী টাকার লোভে মানুষের জীবন নিয়ে খেলছে। আমরা তার ল্যাব রিপোর্টের কাগজপত্র জাল করব, প্রমাণ করে দেব সে অর্গানিক প্রোডাক্টের নামে মানুষকে বিষ খাওয়াচ্ছে। ওর সবচেয়ে বড় শক্তি হলো ওর সুনাম। ওই সুনাম এবার আমি মাটিতে মিশিয়ে দেব। মানুষ সততার পূজারীকে যখন প্রতারক হিসেবে দেখবে তখন ওর পতন হবে। 1 মুহূর্ত লাগবে না তার পতন হতে, যেমনটা আশফাক চৌধুরীর সাথে হয়েছিল। দুজন ষড়যন্ত্রকারী শয়তানের মতো হেসে উঠল। তারা জানতো না এই ষড়যন্ত্র শুধু তানভীরের বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র এক না বলা ভালোবাসার বিরুদ্ধেও। কয়েকদিনের পরের এক সকাল, তানভীর তার অফিসে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ তার ফোনে একটা নিউজ অ্যালার্ট এলো। একটা প্রথম সারির অনলাইন নিউজ পোর্টালের শিরোনাম, সততার মুখোশের আড়ালে ভয়ঙ্কর প্রতারণা, কৃষি জাগরণের অর্গানিক সবজিতে বিষাক্ত রাসায়নিক উপস্থিতিতে শিশু হাসপাতালে ভর্তি,
খবরটা দেখে তানভীরের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে দ্রুত লিঙ্কে ক্লিক করলো। নিউজের সাথে একটা ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। সেখানে এক মহিলা হাহাকার করে কাঁদছে আর অভিযোগ করছে, আমার 5 বছরের মেয়ে কৃষি জাগরণের সবজি দিয়ে বানানো স্যুপ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। রিপোর্টার ফলো করে প্রচার করছে, দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তানভীর চৌধুরী অর্গানিক পণ্যের নামে মানুষের সাথে প্রতারণা করছে। এই মহিলা বাচ্চা কৃষি জাগরণের সবজি দিয়ে বানানো স্যুপ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং 3 দিন যাবৎ হসপিটালে ভর্তি। একটার পর একটা ফোন আসতে শুরু করলো। মিডিয়া, গ্রাহক, বিনিয়োগকারী সবার একই প্রশ্ন। সজীব আর মিজান ছুটে এলো তানভীরের কেবিনে। তানভীর, এটা কি হচ্ছে? এসব তো সব মিথ্যা। আমাদের প্রোডাক্ট তো শতভাগ নিরাপদ। তানভীর স্তব্ধ হয়ে বসেছিল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ অভিযোগ নয়, এটা একটি পরিকল্পিত আক্রমণ। ঠিক তখনই অফিস রুমে ঢুকলো জিনিয়া। তার মুখ থমথমে, কিন্তু চোখ দুটো ইস্পাতের মতো দৃঢ়তা। সে সোজা তানভীরের ডেস্কের সামনে এসে দাঁড়ালো। আমি খবরটা দেখেছি, এটা একটা ষড়যন্ত্র, তাই না? তানভীর মুখ তুলে তাকালো। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না কে বা কারা এই কাজটা করতে পারে। যারা তোমার সাফল্য সহ্য করতে পারছে না তারাই করেছে। জিনিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে বলল, এখন ভেঙে পড়ার সময় নয় তানভীর, এখন লড়াই করার সময়। তুমি ভেতরের দিকটাও সামলাও, কোম্পানির কর্মীদের মনোবল ঠিক রাখো, আমি বাইরের দিকটা দেখছি। সজীব অবাক হয়ে বলল, আপনি কি করবেন? আমি প্রমাণ জোগাড় করব। আমি মিডিয়াতে কাজ করেছি, আমি জানি এরা কিভাবে কাজ করে। এই নিউজটা যে পেইড নিউজ তা আমি দেখেই বুঝেছি। কোনো রিপোর্টার এটা করেছে, কোনো মিডিয়ার হাউস সেটা প্রথম চেপেছে। এর পেছনে কারা টাকা খরচ করেছে সব আমাকে খুঁজে বের করতে হবে। আর ওই যে মহিলাটা অভিযোগ করেছে তার ব্যাকগ্রাউন্ডও আমাকে জানতে হবে। কিন্তু জিনিয়া, এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। ওরা খুব শক্তিশালী। জিনিয়া তানভীরের চোখের দিকে সরাসরি তাকালো। তোমার চেয়ে শক্তিশালী নয়। তুমি যখন একা ছিলে তখন যদি এত বড় সাম্রাজ্য গড়তে পারো, তাহলে আজ তো তুমি একা নাও। সত্য কখনো চাপা থাকে না তানভীর, আমি তোমার পাশে আছি। আমরা একসাথে এই মিথ্যেকে হারাবো। তার এই বিশ্বাস, এই নির্ভরতা তানভীরের মনে নতুন এক শক্তি জোগালো। সে অনুভব করলো সে আসলেই একা নয়। ষড়যন্ত্রের ঝড়টা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় তানভীরের বিরুদ্ধে ঘৃণা বন্যা বয়ে যাচ্ছে। অফিসের সামনে প্রতিনিয়ত বিক্ষোভ হচ্ছে। কৃষি জাগরণের বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তানভীর দিনের পর দিন, রাতের পর রাত এক করে চেষ্টা করে যাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার, কিন্তু সবকিছু যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন গভীর রাতে তানভীর একা তার অফিস রুমে বসেছিল। চারপাশ অন্ধকার, শুধু তার ডেস্কে ল্যাপটপের আলো জ্বলছে। তার সামনে ছড়ানো ছিটানো কাগজপত্র, ল্যাব রিপোর্ট আর এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া কফি। তার চেহারায় রাজ্যের ক্লান্তি আর হতাশা। যেই ছেলেটা কোনোদিন হার মানতে শেখেনি, আজ প্রথমবারের মতো তার নিজেকে পরাজিত মনে হচ্ছিল। সে তার বাবাকে ফোন দেওয়ার কথা ভাবলো, কিন্তু পরক্ষণে ভাবলো, না, বাবাকে আর চিন্তা দেওয়া ঠিক হবে না। উনি হয়তো অলরেডি জেনেই গেছেন। এখন আমি যদি কল করে বলি, তাহলে উনি মনে হয় আরও ভেঙে পড়বেন। সে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতা ঢাকায় গিয়ে তাকিয়ে তার মনে হলো, এই শহরটা কত নিষ্ঠুর। এই শহরের মানুষদের জন্য এত কিছু করতে চাইলাম, আর তারাই আজ আমাকে ভুল বুঝছে। ঠিক তখনই তার অফিসের রুমে দরজাটা নিঃশব্দে খুলে গেল। জিনিয়া ভেতরে ঢুকলো, হাতে একটা খাবারের প্যাকেট। আমি জানতাম তুমি এখন অফিসেই আছো, আর এটাও জানতাম তুমি সারাদিন কিছুই খাওনি। তানভীর তার দিকে না তাকিয়েই বলল, আমার খিদে নেই জিনিয়া। তার কণ্ঠে ছিল এক গভীর ক্লান্তি, যা জিনিয়ার বুকটা ছিঁড়ে দিল। জিনিয়া তার পাশে এসে দাঁড়ালো। খিদে নেই নাকি লড়াই করার শক্তিটাও হারিয়ে ফেলেছো? শক্তি? কিসের শক্তি জিনিয়া? আমি তো সব দিক থেকে হেরে যাচ্ছি। আমার সততা, আমার পরিশ্রম, সবকিছু আজ প্রশ্নের মুখে। মানুষ আমাকে প্রতারক ভাবছে। এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? জিনিয়া তানভীরের হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। কে বলেছে তুমি হেরে গেছো? যারা তোমাকে বিশ্বাস করে তারা আজও তোমার পাশেই আছে। তোমার বাবা, তোমার গ্রামের মানুষ, তোমার কর্মীরা, প্রফেসর রহমত স্যার আর আমি। সে তানভীরকে তার চেয়ারে বসালো। শোনো তানভীর, তুমি ভেঙে পড়লে চলবে না। তুমি তো আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ। তুমি সেই ছেলে যে শূন্য থেকে সব কিছু তৈরি করেছে, যে অপমানকে শক্তি বানিয়ে এত দূর এসেছে। তোমার সেলফ রেসপেক্ট, তোমার আত্মবিশ্বাস তো তোমার সবচেয়ে বড় অস্ত্র। আর যদি তুমি অস্ত্র ফেলে দাও, তাহলে তো আমরা যুদ্ধ শুরুর আগেই হেরে যাব।
জিনিয়ার কথায় কোনো করুণা ছিল না, ছিল অধিকারের সুর, ছিল ভালোবাসার মানুষের প্রতি অগাধ আস্থা। তার কথাগুলো তানভীরের ভেতরে হতাশার মেঘ সরাতে শুরু করলো। সে বুঝতে পারছিল জিনিয়া তাকে প্রেরণা দিচ্ছে না, বরং তাকে তার নিজের ভেতরের শক্তির কথা মনে করিয়ে দিচ্ছে। তানভীর জিনিয়া চোখের দিকে তাকালো। সেই চোখে সে দেখলো গভীর মায়া, আস্থা আর না বলা ভালোবাসা। এই কঠিন সময়ে এই মেয়েটা তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। তার সব লড়াই, সব সংগ্রামের পেছনে যেন এই মুখটাই ছিল তার অনুপ্রেরণা। তার ভেতরের সব আবেগ যেন বাধা ভেঙে গেল। সে জিনিয়ার হাতটা আরো শক্ত করে ধরে আবেগপ্রবণ হয়ে বলল, আমার সব লড়াইয়ের শক্তি তুমি জিনিয়া। আমি যখন প্রথম ঢাকায় আসি তখন তোমার অপমানটা আমার জেদ বাড়িয়ে দিয়েছিল। আমি যখন সফল হলাম তখন তোমার জন্যই আমার নিজেকে যোগ্য মনে হয়েছিল। আর আজ যখন আমি সব হারাতে বসেছি তখন শুধু তোমার মুখটা দেখেই আমি আবার লড়াই করার সাহস পাই। আমি আমি তোকে ভালোবাসি জিনিয়া। কথাগুলো বলে ফেলার পর এক মুহূর্ত যেন তানভীরের মনে হলো আমি কি ভুল সময়ে ভুল কথা বলে ফেললাম? কিন্তু সোনিয়ার চোখ দিয়ে তখন ঝরঝর করে পানি পড়ছে। এটা ছিল অপেক্ষার অশ্রু, প্রাপ্তির অশ্রু। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমিও আমিও তোমাকে ভালোবাসি তানভীর। হয়তো সেই দিন থেকেই, যেদিন তুমি আমাকে ওই বৃষ্টির রাতে সাহায্য করেছিলে। তারা দুজন আর কোনো কথা বলল না, শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। অফিসের নিস্তব্ধ অন্ধকার ঘরটা যেন তাদের ভালোবাসার পবিত্র আলোয় ভরে উঠল। এটা কোনো দুর্বল মুহূর্তের স্বীকারোক্তি ছিল না, এটা ছিল দুটি যোদ্ধার একে অপরের প্রতি আস্থা এবং ভালোবাসা, এক শক্তিশালী প্রকাশ। কিছুক্ষণ পর যিনি আলতো করে তানভীরের হাতটা ছেড়ে দিল। সে তার চোখের জল মুছে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ভালোবাসার কথা তো অনেক হলো, এবার কিন্তু পেটের ভালোবাসার কথা ভাবতে হবে। আমি জানি তুমি কিছু খাওনি। সে খাবারের প্যাকেটটা খুলে এক্সট্রা বক্স বের করলো। তাতে ছিল ঘর থেকে বানিয়ে আনা রুটি আর সবজি। জিনিয়া একটা ছোট টুকরো ছিঁড়ে সজীবের মুখে দিয়ে তানভীরের মুখের সামনে তুলে দিল। নাও, হা করো। তানভীর কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আরে কি করছো? আমি নিজেই খেতে পারবো। বেশি কথা বলো না, চুপচাপ খাও তো। যে মানুষটা পুরো দেশের কৃষকদের খাওয়ানোর চিন্তা করে, তার নিজের খাওয়ার খেয়াল থাকে না। আজ থেকে এই দায়িত্বটা আমার। তানভীর আর কোনো কথা বললো না। সে শিশুর মতো জিনিয়ার হাত থেকে খাবারটা খেলো। অনেকদিন পর তার মনে হলো সে শুধু খাবার খাচ্ছে না, খাচ্ছে এক রাস যত্ন আর ভালোবাসা। তার সব ক্লান্তি, সব হতাশা যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। জিনিয়া তাকে খাইয়ে দিতে দিতে নরম গলায় বলল, জানো তানভীর, আমার বাবা প্রায় বলতেন, যে পুরুষ নিজের কাঁধে পৃথিবীর বোঝা বইতে পারে, তারও মাঝে মাঝে এমন একজনের সঙ্গ দরকার, যে তার মাথাটা নিজের কাঁধে রেখে একটু বিশ্রাম দেবে। তানভীর খাবার থামিয়ে জিনিয়ার দিকে তাকালো। আমার তো কাঁধের দরকার নেই। তাহলে? জিনিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার শুধু এক কাপ ভালো কফি হলেই চলবে। আর সেই কফিটা বানিয়ে দেওয়ার জন্য একজন মানুষ লাগবে, সারা জীবনের জন্য। তার কথায় জিনিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে তানভীরের বাহুতে আলতো করে একটা চিমটি কেটে পড়ল। খুব দুষ্ট হয়েছে তাই না? আগে তো এই যুদ্ধটা যেত, তারপর সারা জীবন তেতো কফি বানিয়ে খাইয়েও আমিও প্রতিশোধ নেব। দুজন হেসে উঠল। সে হাসিতে কোনো ষড়যন্ত্রের ভয় ছিল না, ছিল না কোনো পরাজয়ের গ্লানি, ছিল শুধু একে অপরের খুঁজে পাওয়ার আনন্দ, একসাথে নতুন করে লড়াই করার অফুরন্ত শক্তি। অফিসের অন্ধকার ঘরটা তখন তাদের ভালোবাসার সহজ সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইল। পরদিন সকালে সে অফিসে ঢুকলো এক নতুন মানুষ হয়ে। তার চোখে ছিল না কোনো হতাশা, ছিল শুধু জয়ের নেশা। ঠিক তখনই জিনিয়া ছুটে এলো অফিসে, তার মুখে উত্তেজনার ছাপ। পেয়েছি তানভীর, আমি সব প্রমাণ পেয়ে গেছি। সে তার ল্যাপটপ খুলে দেখলো, ওই রিপোর্টার যে তোমার বিরুদ্ধে নিউজটা করেছিল, তার ব্যাংক অ্যাকাউন্টে গত সপ্তাহে হাসমত আনোয়ারের কোম্পানির অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা ঢুকেছে। আমি তার ফোনের কল রেকর্ড বের করেছি। সে হাসমত আনোয়ারের সাথে অন্তত 50 বার কথা বলেছে। সে আরেকটা ফাইল খুললো। আর ওই যে মহিলা যার বাচ্চা অসুস্থ হওয়ার কথা বলা হয়েছে, সে আসলে মোর্শেদ ব্যাপারীর দূর সম্পর্কের আত্মীয়। প্রাইভেট ইনভেস্টিগেটরের রিপোর্টে দেখা গেছে তার বাচ্চা আসলেই অসুস্থ নয়, আর সে মোর্শেদ ব্যাপারীর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছে এই নাটকটা করার জন্য। সবচেয়ে বড় প্রমাণটা ছিল একটি অডিও রেকর্ডিং। যিনি আর সাংবাদিক বন্ধু গোপনে মোর্শেদ ব্যাপারী এক বিশ্বস্ত কর্মীর সাক্ষাৎকার নিয়েছিল। সে টাকার লোভে পুরো ষড়যন্ত্রের কথাটা ফাঁস করে দিয়েছে। সব প্রমাণ হাতে পেয়ে তানভীর আর এক মুহূর্ত দেরি করলো না। সে একটা প্রেস কনফারেন্স ডাকলো। দেশের সব প্রথম সারির মিডিয়া সেখানে উপস্থিত।
তানভীর মঞ্চে উঠল। তার পাশে জিনিয়া, সজীব, প্রফেসর রহমত সব মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, গত কয়েকদিন ধরে আমার এবং আমার কোম্পানি কৃষি জাগরণের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে। আমাকে একজন প্রতারক হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সে একটু থেমে আবার বলল, কিন্তু আমি আজ এখানে নিজের সাফাই গাইতে আসিনি। আমি এসেছি আপনাদের সামনে কিছু সত্যি তুলে ধরতে। এরপর সে প্রজেক্টরে একের পর এক তার সংগ্রাম দেখাতে শুরু করলো। ব্যাংক স্টেটমেন্ট, কল রেকর্ড, অডিও রেকর্ডিং সবকিছু দেখে উপস্থিত সাংবাদিকরা স্তম্ভিত হয়ে গেল। ষড়যন্ত্রের জালটা এমনভাবে ছিন্ন হয়ে গেল যে হতাশায় হাসমত আনোয়ার বা মোর্শেদ ব্যাপারীর পালানোর কোনো পথই রইল না। প্রেস কনফারেন্স শেষে তানভীর বলল, ষড়যন্ত্র করে আমাকে সাময়িকভাবে হারানো যায়, কিন্তু আমার সততাকে নয়। কারণ আমার সততার শিকড় এই বাংলাদেশের মাটিতে অনেক গভীরে। কৃষি জাগরণ আবার উঠে দাঁড়াবে, কৃষকের অধিকারের জন্য লড়াই করে যাবে, কারণ সত্যের জয় অবশ্যম্ভাবী। পুরো অডিটোরিয়াম তখন করতালিতে ফেটে পড়ল। তানভীর এই বিজয় ছিল শুধু একটা ব্যবসায়িক বিজয় নয়, এটা ছিল সততা এবং ভালোবাসার বিজয়। সে জিনিয়ার দিকে তাকালো। জিনিয়ার চোখে ছিল আনন্দ আর গর্বের অশ্রু। তানভীর বুঝতে পারলো এই বিজয় তার একার নয়, এই বিজয় তার দুজনের। কয়েক বছর পর কৃষি জাগরণ এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, এটি একটি বহুজাতিক কোম্পানিতে পরিণত হয়েছে। অর্গানিক ফ্রুট ইন্ডাস্ট্রিতে তাদের নাম এখন বিশ্বজুড়ে সমদ্রিত। তানভীর চৌধুরীর জীবনের বদলে গেছে, কিন্তু বদলায়নি ঢাকার একটি টেলিভিশন চ্যানেলের জমকালো স্টুডিও। দেশের সবচেয়ে জনপ্রিয় বিজনেস শো দ্য আইকন এর বিশেষ পর্ব প্রচলিত হচ্ছে। আজকের অতিথি তানভীর চৌধুরী। তারপরে সাধারণ কিন্তু মার্জিত একটি শ্যুট, মুখে সেই চিরচেনা বিনয়ের হাসি। অনুষ্ঠানের সঞ্চালিকা একজন প্রখ্যাত সাংবাদিক উচ্ছ্বসিত হয়ে তার ভূমিকা শেষ করলেন। এবং আজ ফোর্বস বাংলাদেশ তাদের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী সবাইকে চমকে দিয়ে দেশের প্রতিষ্ঠিত সব শিল্পপতির পেছনে ফেলে কৃষিখাতে এক বিপ্লব ঘটিয়ে নিজের মেধা আর পরিশ্রমের আজ বাংলাদেশের শীর্ষধনী জনাব তানভীর চৌধুরী। স্টুডিওতে উপস্থিত দর্শকরা করতালিতে ফেটে পড়ল, কিন্তু তানভীরের মুখে কোনো ভাবান্তর হলো না। সঞ্চালিকা তার দিকে তাকিয়ে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, দ্য নাম্বার 1 রিসার্চ পারসন ইন বাংলাদেশ। আপনার অনুভূতি কি? একটা সময় ছিল যখন তরুণেরা কৃষি অবহেলার চোখে দেখত, আর আজ আপনি সেই কৃষি দিয়েই দেশের শীর্ষধনী। এই অবিশ্বাস্য যাত্রার রহস্য কি? তানভীর মাইক্রোফোনের সামনে এসে শান্তভাবে হাসল। ধন্যবাদ, তবে আমি সংখ্যার এই খেলায় বিশ্বাসী নই। 1 নম্বর বা 10 নম্বর এগুলো আমার কাছে তেমন কোনো অর্থ বহন করে না। সে একটু থেমে আবার বলল, আমার অনুভূতি যদি জানতে চান তাহলে বলবো আমি আনন্দিত, তবে এই শীর্ষ ধনী হওয়ার জন্য নয়। আমি আনন্দিত কারণ আজ আমাদের দেশের তরুণেরা কৃষিকে নিয়ে নতুন করে ভাবছে। তারা বুঝতে পারছে এই মাটির চেয়ে বড় কোনো সম্পদ আর নেই। আমার সাফল্য যদি একজন তরুণকেও কৃষিতে আগ্রহী করে তুলতে পারে, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। সঞ্চালিকা মুগ্ধ হয়ে বললেন, অসাধারণ। আপনার এই বিষয় বিনয় আপনাকে অন্যদের চেয়েও আলাদা করে তুলেছে, কিন্তু আপনার এই যাত্রাপথে নিশ্চয়ই এমন কেউ ছিলেন বড় অনুপ্রেরণা। এই প্রশ্ন শুনে তানভীরের চোখের সামনে ভেসে উঠল জিনিয়ার মুখ, তার বাবার মুখ আর তার স্যারের মুখ। সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসল। হ্যাঁ, 3 জন লোক ছিলেন এবং এখনো আছেন, তবে অনুপ্রেরণার চেয়েও তেনারা আমার সবচেয়ে বড় সমালোচক। আমার প্রতিটি ভুলে তারা আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেন। আমার প্রতিটি সাফল্যে তারা আমাকে মাটিতে পা রাখতে সাহায্য করেন। এই মুহূর্তে ধানমন্ডির সেই পুরনো ফ্ল্যাটে বসে জিনিয়াও টিভিতে অনুষ্ঠান দেখছে। তার পাশে বসে আছে তার বাবা মা আশফাক চৌধুরী ও ফারিয়া চৌধুরী। তাদের চোখে মুখে এখন আর কোনো হতাশা নেই, আছে প্রশান্তি আর গর্ব। টিভি পর্দায় তানভীরের কথা শুনে জিনিয়া চোখ দুটো পানিতে ভরে গেল। ফারিয়া চৌধুরীর মেয়ের মাথায় হাত রেখে বললেন, ছেলেটা তোকে কতটা ভালোবেসে দেখেছিস, সবার সাথে তোকেও যোগ করলো। আশফাক চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি সারা জীবন টাকার পিছনে ছুটছি, আর ওই ছেলেটা ছুটেছে স্বপ্নের পিছনে। আজ বুঝতে পারছি দুটার মধ্যে পার্থক্য কোথায়। জিনিয়া, তুই অনেক ভাগ্যবান না? জিনিয়া শুধু হাসল। এর ছিল প্রাপ্তির, এই হাসি ছিল ভালোবাসার। সে জানতো তানভীর শুধু দেশের শীর্ষে ধনী হয়নি, সে তার হৃদয়ের রাজ্যেও একমাত্র অধিপতি হয়ে গিয়েছে। সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেও তানভীর তার শিকড়কে ভোলেনি। সে প্রতি মাসেই
একবার তার দেশে বিষ্ণুপুর যায়। তবে এবারে যাওয়াটা ছিল বিশেষ, তার সাথে ছিল জিনিয়া। তাদের দামি গাড়িটা যখন গ্রামের ধুলোমাখা পথে এসে থামলো, তখন প্রায় পুরো গ্রাম ভেঙে পড়েছে তাদের দেখার জন্য। যে চাচা জামাল চৌধুরী আর চাচাতো ভাই রাশেদ একদিন তাকে গেও বলে অপমান করেছিল, আজ তারাই সবচেয়ে আগে এসে ফুলের মালা দিয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ প্রায় গায়ে পড়ে বলল, আরে তানভীর, এসেছিস? কতদিন পর তোকে দেখলাম। আর এনাকে তো চিনতেই পারলাম না, ভাবি নাকি? তার কথাই ছিল তেল তেলে চাটুকারিতা। তানভীর তার দিকে তাকিয়ে শুধু একটু হাসলো, কোনো জবাব দিল না। সে জিনিয়ার হাত ধরে সোজা বাবার কাছে গেল। আকরাম চৌধুরী উঠানে একটা চৌকিতে বসেছিলেন। তার মুখে ছিল সেই চিরচেনা শান্ত ভাব। তানভীর তার বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো। আকরাম চৌধুরী তাকে বুকে জড়িয়ে ধরলেন। আইসিস বাবা? হ্যাঁ বাবা। আকরাম চৌধুরী জিনিয়ার মাথায় হাত রেখে দোয়া করলেন। মা, তুমিও আইসো, খুব ভালো লাগতাছে। জামাল চৌধুরী পাশে দাঁড়িয়ে বললেন, আকরাম, তোর পোলা তো পুরো বাংলাদেশ কাঁপাইয়া দিল। আমরা তো টিভি দেখা অবাক, আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। আকরাম চৌধুরী গর্বিত হয়ে ছেলের দিকে তাকালেন। আমি তো জানতাম আমার পলা একদিন অনেক বড় হইব। তানভীর তার বাবার হাত দুটো নিজের হাতে তুলে আবেগপ্রবণ হয়ে বলল, আমি যা কিছু হয়েছি সব তোমার জন্য বাবা, তোমার ওই একটা কথার জন্য। কোন কথাটা বাবা? সেই যে তুমি বলেছিলে অপমান হইল আগুনের মতো, সেই আগুনে পুইরাও যাইতে পারোস, আবার এইটা দিয়া লোহা পেটে ইয়া তলোয়ারও বানাইতে পারোস। আমি সেই দিন ঠিক করেছিলাম আমি তলোয়ারই বানাবো। তোমার এই কথাটা না থাকলে আমি হয়তো কবেই হারাইয়া যেতাম। বাপ ছেলের এই আবেগঘন মুহূর্ত দেখে সবার চোখ ভিজে উঠল। জিনিয়া দূরে দাঁড়িয়েছিল, তার মনে হলো এই মাটির কাছাকাছি থাকলেই মানুষটা সবচেয়ে বেশি সুখী থাকে। সন্ধ্যায় তানভীর জিনিয়াকে নিয়ে মেঘনা নদীর পাড়ে গেল। জ্যোৎস্নার আলোয় নদীর পানি চিকচিক করছে। জিনিয়া তানভীরের কাঁধে মাথা রেখে বলল, জানো, আমার মাঝে মাঝে খুব হিংসা হয়। হিংসা কেন? তোমার মতো করে কেউ তার বাবাকে ভালোবাসতে পারে, এটা দেখলে। আমার বাবা আমাকে সব কিছুই দিয়েছেন, কিন্তু আমি কোনোদিনও তার বন্ধু হতে পারিনি। আমি যদি আরেকবার সুযোগ পেতাম, আমি তার মেয়ে হওয়ার আগে তার বন্ধু হতাম। তানভীর জিনিয়ার হাতটা শক্ত করে ধরল। তোমার বাবা এখন তোমাকে নিয়ে খুব গর্ব করেন জিনিয়া। তুমি তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছো। তারা দুজন অনেকক্ষণ চুপ থেকে নদীর দিকে তাকিয়ে রইল। সেই নীরবতাই ছিল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। পরদিন সকালে ঢাকায় ফেরার আগে তানভীর জিনিয়াকে নিয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাসে গেল। জায়গাটা এখন অনেক বদলে গেছে, কিন্তু করিডোরের আগের মতোই আছে। তানভীর জিনিয়াকে নিয়ে সে নির্দিষ্ট করিডোরের বাঁকে গিয়ে দাঁড়ালো। সেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। জায়গাটা দেখে জানিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। এখানে কেন আনলে তানভীর? এই জায়গাটা আমাকে আমার অতীতের কথা মনে করিয়ে দেয়। তানভীর জিনিয়ার দিকে ফিরে হাত দুটো ধরলো। তার চোখে ছিল রাজ্যের মায়া আর গভীর ভালোবাসা। আমি তো তোমাকে তোমার অতীত মনে করিয়ে দিতে আনিনি জিনিয়া। আমি আসছি আমাদের ভবিষ্যৎটা শুরু করতে। মানে? এখান থেকে আমার অপমানের শুরু হয়েছিল আর তোমার অনুশোচনার। এই জায়গাটা আমাদের গল্পের সবচেয়ে কালো অধ্যায়, কিন্তু আমি বিশ্বাস করি যেখানে আধার সবচেয়ে গভীর সেখান থেকে আলোর জন্ম হয়। আমাদের ভালোবাসার জন্মও তো এই ঘটনার পরেই, তাই না? সে জিনিয়া চোখের দিকে তাকিয়ে এক খাটো গেড়ে বসে পড়লো। তার পকেট থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট বক্স। বক্সটা খুলতেই তার ভেতর থেকে একটা ছিমছাম কিন্তু অসাধারণ সুন্দর হীরের আংটি বেরিয়ে এলো। আমি জানি তোমার জীবনে তুমি এর চেয়েও অনেক দামি জিনিস দেখেছো, কিন্তু এই আংটিটা আমি আমার প্রথম লাভের টাকা দিয়ে কিনেছিলাম। ভেবেছিলাম একদিন যখন তোমাকে আমার মনের সব কথা বলবো, তখন এটা তোমার হাতে পরিয়ে দেব। জিনিয়ার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে। সে কথা বলার শক্তি হারিয়েছে। জিনিয়া, এখান থেকেই আমার অপমান শুরু হয়েছিল। আমি চাই এখান থেকেই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান শুরু হোক। আমি চাই আমাদের ভালোবাসার গল্পটাও এখান থেকে নতুন মোড় নিক। তুমি কি আমার জীবনসঙ্গী হবে জিনিয়া? তুমি কি আমার সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে? করিডোরের কোলাহলের মাঝেও তার চারপাশে যেন এক নিস্তব্ধ বলয় তৈরি হয়েছে। জিনিয়া তার অশ্রু ভেজা চোখে তানভীরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। তার হ্যাঁ বলার কোনো শব্দ দিয়ে প্রকাশ হলো না, প্রকাশ হলো তার পুরো সত্তা দিয়ে। তানভীর পরম ভালোবাসায় আংটিটি জিনিয়ার অনামিকার আঙুলে পরিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে তাকে নিজের বুকে জড়িয়ে ধরলো। যে করিডোরে একদিন তাদের অপমান সাক্ষী ছিল, আজ সেই করিডোরেই সাক্ষী হয়ে রইল তাদের পবিত্র ভালোবাসার অমর মুহূর্তে। 1 বছর পর এই গল্পে শেষে দেখা যায় তানভীর এবং জিনিয়া এখন সুখী দম্পতি, কিন্তু তাদের জীবনে শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা একসাথে পরিচালনা করছে কৃষি জাগরণের ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রকল্প
স্বপ্নের পাঠশালা। এটা পথ শিশুদের জন্য শুধু একটি স্কুল নয়, এটি তাদের বেড়ে ওঠার স্বপ্ন দেখার এক নিরাপদ আশ্রয়। আর সেই স্কুল স্বপ্নের পাঠশালায় বার্ষিক উৎসব। মাঠ জুড়ে শিশুদের কোলাহল, তাদের আঁকা ছবি বানানো, নানা জিনিস দিয়ে সাজানো পুরো স্কুল। তানভীর আর জিনিয়া হাত ধরে পুরো উৎসবটা দেখছে। জিনিয়া একদল শিশুর সাথে কথা বলছে, একটা ছোট্ট মেয়ে যার নাম পরি। সে জিনিয়াকে তার আঁকা একটা ছবি দেখালো। ছবিতে একটা বাড়ি, পাশে একটা গাছ, আর বাড়ির সামনে দুজন মানুষ হাত ধরে দাঁড়িয়ে আছে। পরি বলল, জানো পাপা, এইটা তুমি আর ভাইয়া, আর এইটা আমাদের বাড়ি। মেয়েটার সরল কথায় জিনিয়া চোখ ভিজে উঠল। সে পরীকে বুকে জড়িয়ে ধরে বলল, এটা তো আমার দেখা সবচেয়ে সুন্দর ছবি। কিউটি পরি। তানভীর বাস থেকে এসে জিনিয়ার কাঁধে হাত রাখলো। কি ব্যাপার, অহংকারী মেয়ের চোখে জল কেন? জিনিয়া হেসে বলল, অহংকারী মেয়ের নয়, তোমার স্ত্রীর চোখে জল, আনন্দের জল। জানো তানভীর, আজ আমার মনে হচ্ছে আমার জীবনটা সার্থক। সে তানভীরের দিকে তাকিয়ে বলল, আমাদের গল্পটা তো শুধু আমাদের নয় তানভীর, এটা এখন হাজারো মানুষের অনুপ্রেরণা। তানভীর জিনিয়ার দিকে পরম ভালোবাসায় তাকালো। সে জিনিয়ার কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলল, আর সেই অনুপ্রেরণার সবচেয়ে বড় অংশটা হলে তুমি। তারা দুজন হাত ধরে দাঁড়িয়ে রইল। তাদের সামনে হাসছে খেলছে এক নতুন প্রজন্ম, যে প্রজন্ম স্বপ্ন দেখতে ভয় পায় না। তানভীর আর জিনিয়া ভালোবাসার গল্পটা এখন আর শুধু দুজনের নয়, এটা হয়ে উঠেছে এক নতুন দিগন্তের গল্প, এক নতুন বাংলাদেশের গল্প, যে গল্পের শেষ নেই, আছে শুধু সুন্দর এক শুরু। সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।